আসসালামু আলাইকুম সবাই। আশা করি ভালো আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিশ্ব ভাষা ইংরেজি কেন ও কিভাবে? তো আমি বেশ কয়েকটি বিষয়ে আলাপ করব। তো ১ম এ জানিয়ে দিই যে আজকে আমাদের আলোচনা দুভাগে বিভক্ত। ১ম এ আমি ইংরেজি ভাষার উৎপত্তি, প্রসার, আ এটার বিশ্ব ভাষায় রূপান্তরের গল্প, বাংলাদেশে ইংরেজি ভাষার অবস্থা এটা নিয়ে ১ম এ আলোচনা করব। এবং ২য় পর্যায়ে আমি আপনাদের প্রশ্নোত্তরের আ প্রশ্নের উত্তর দেব। আ তবে মূলত আমি একজন ইংরেজি ভাষার শিক্ষককে নিয়ে আসবো। আমি নিজে ইংরেজি ভাষায় আ বাংলাদেশে থাকতে ৮ বছরের মতো আমি ইংলিশ পড়িয়েছি। কিন্তু আমার এক্সপেরিয়েন্স অ্যাজ অ্যান একাডেমিক কিংবা আমার রিসার্চ এক্সপার্টিজ মূলত অন্য লাইনে, ইংরেজি ভাষা শেখানোর লাইনে আমি কাজ করি না। এবং আমি বাংলাদেশীদের যেভাবে আগে পড়াতাম বাংলা ভাষাভাষীদের, এখানে আমি ইংলিশ গ্রামার ঠিকই পড়াই। কিন্তু আমার ছাত্র হচ্ছে মূলত ইংলিশ। 95% আমার স্টুডেন্ট হচ্ছে হোয়াইট ব্রিটিশ, যাদেরকে ইংলিশ গ্রামার অফ কোর্স পড়াই। এটা অনেকে এটাতে মজাও পায়। অনেকে বলে যে আমি নিজে ইংরেজ না, কিন্তু ইংরেজদের ইংরেজি শিখাই। আম তো এটা একটা ডিফারেন্ট জিনিস। আ টিচিং ইংলিশ টু স্পিকার্স অফ আদার ল্যাঙ্গুয়েজ, যেটাকে বলে টিসল, যারা যেমন আপনারা যারা বাংলা ভাষাভাষী যারা, তাদেরকে ইংরেজি শেখানো আ এটা ভিন্ন, এবং এটা একটা ভিন্ন টেকনিক, ভিন্ন স্পেশালিজম এর ব্যাপার। যদিও এটা আমি অনেকদিন করিয়েছি, কিন্তু এখন বর্তমান অবস্থায় একজন এক্সপার্ট, যে আমার খুব কাছের একজন মানুষ, আ আলিগড়ে আমার ২ বছরের জুনিয়র ছিল। তার সে YouTube এ তার খুব জনপ্রিয় আ এ চ্যানেল আছে। তো তাকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আশা করি সব ঠিক থাকলে। অ্যাম আশা করি সে এখন লাইনে আছে, এবং আমি যখন তার নাম বলবো আশা করি সে জয়েন করবে। তো আমি এখন আমার মূল আলোচনায় চলে যাই। আমি শুরু করব আম ইংরেজি ভাষা শুরু হলো কিভাবে? এবং এটা খুব ইন্টারেস্টিং যে, যে ভাষাটা আজকে পৃথিবীর অ্যাম দুনিয়াতে এত বলা হয়, এত ব্যবহার করা হয়, সে ভাষা এই ৪০০-৫০০ বছর আগে খুব কম লোকই বলত। তো ইংরেজি ভাষাটা অ্যাকচুয়ালি শুরু হয় অনেক, অনেক আগে। অ্যা বলতে পারেন যে অ্যা অ্যা মানে এটার মূল উৎপত্তি যেখান থেকে হয় এটাকে বলে ইন্দো ইউরোপীয়। ইন্দো ইউরোপীয়টা একটা ভাষা ছিল যেটা আম রিসার্চ এর মাধ্যমে বের হয়েছে যে এরকম একটা ভাষা ছিল। কিন্তু ওই ইন্দো ইউরোপীয় ভাষার কিন্তু এখন কোন ডকুমেন্ট নেই। তো ওই ইন্দো ইউরোপীয় ভাষার এমন একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে যে ওই ভাষার সাথে আমাদের ভাষাগুলিরও কিছুটা হলেও মিল আছে। আমি একটা উদাহরণ দিব যে ১৭৮৬ সালে কলকাতা হাইকোর্টের একজন জাজ ছিলেন। তার নাম হচ্ছে স্যার উইলিয়াম জোন্স। অ্যা উনি একটি স্পিচ দেন রয়াল এশিয়াটিক সোসাইটিতে, এবং ওখানে বলেন যে অ্যা গ্রিক, ল্যাটিন এবং সংস্কৃত, এই ৩ টা ভাষার মধ্যে এমন মিল আছে যে বলা যায় না যে এটা অ্যাক্সিডেন্টাল মিল। যে জাস্ট ২ ভাষাতে একই শব্দ কিন্তু উম আ অর্থ ডিফারেন্ট, এরকম না। এটা ছোট্ট ১ টা ২ টা উদাহরণ দেওয়া যেতে পারে। যেমন আমরা যেমন বলি সংস্কৃতে যে শব্দটা মাতা, সেটা গ্রিক ল্যাটিনে মাতের। তো এরকম ফাদার যেটা, এটা এটা ফ্যাডের ছিল জার্মানিকে, যেটা ইংলিশ জার্মানি থেকে এসেছে, এটা আমি পরে বলছি। আমাদের এখানে ওটা পিতা। তো এইগুলি বেশ কিছু মিল আছে, এবং উনি ১ম এটাকে আবিষ্কার করেন। তো বলা যায় যে ইন্দো ইউরোপীয় থেকেই, এবং ইন্দো ইউরোপীয়ার ১১ টি ব্রাঞ্চ আছে। এটার একটি ব্রাঞ্চ হচ্ছে জার্মানিক, এবং এই জার্মানিক আম ভাষার ভাষাভাষীরাই ইংরেজি ভাষার প্রবর্তক। কিভাবে? সেটা হচ্ছে যে ৫ম এবং ৬ষ্ঠ খ্রিস্টাব্দীতে 5th 6th সেঞ্চুরির দিকে তারা ৩ টি জার্মানিক ট্রাইব, ৩ টি মানে জার্মানিক অ্যাম জাতি, তারা এই এখন যে ভূখণ্ড, এখন যে ইউকে বা ইংল্যান্ড মূলত, সেখানে তারা প্রবেশ করে। তার আগে এখানে যারা ছিল তারা হচ্ছে, এর আগে রোমানদের খুব রাজত্ব ছিল। রোমানদের আগে ছিল
কেল্টিক, এবং কেল্টিক যারা, তারা যেমন এখন মূলত ওয়েলস, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড এইসব জায়গায় তারা তারা আছে, এবং ওদের কেল্টিক ভাষাগুলির মধ্যে হচ্ছে যেমন স্কটিশ গেইলিক বলে, আইরিশ গেইলিক বা ওয়েলশ, এই ভাষাগুলি এটাও কিন্তু ইন্দো ইউরোপীয় ভাষা, এবং সেই অরিজিনাল ইন্দো ইউরোপীয় ভাষা কিন্তু এখন আর নাই। তো এটার বিভিন্ন ব্রাঞ্চ হয়েছে, একটা ব্রাঞ্চ হচ্ছে কেল্টিক, একটা ব্রাঞ্চ হচ্ছে জার্মানিক। এই জার্মানিক থেকে ইংলিশের উৎপত্তি। এই তিনটে উপজাতি, তাদের নাম হচ্ছে অ্যাঙ্গলস, স্যাক্সনস অ্যান্ড জুটস। কেউ যদি ইংরেজি সাহিত্যে পড়ে থাকেন আপনারা জানবেন যে ওল্ড ইংলিশ লিটারেচারকে বলে অ্যাংলো স্যাক্সন লিটারেচার। তার মানে ওই সময়কার লিটারেচার, যেটা 6th-7th সেঞ্চুরি, যেমন খুব ফেমাস একটা এপিক আছে বেওউলফ, তারপর কবিতা আছে সিফেয়ারার, ওয়ান্ডারার, এই ধরনের যে কাব্যগুলি, যেগুলি এখন আমরা কেউ কেউ বুঝতে পারবো না, আপনার এগুলি ট্রান্সলেশন ছাড়া বোঝা যায় না। তো ওই সময় ইংরেজি ভাষাটা উৎপত্তি হয়, যারা অ্যাঙ্গল স্যাক্সন জুটস, তারা এই তিনটা জাতি ইংল্যান্ডে আসে। তো এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ইংরেজি ভাষাটা মানে দুটা ভাগে বিভক্ত করা যায়। একটা হচ্ছে দখলদারিত্বের সময়, তার মানে এই অঞ্চলটা বিভিন্ন সময় বিভিন্নরা দখল করে, এবং বললাম যে প্রথমে বললাম যে কেল্টিকরা এখানে ছিল, তারপরে রোমানরা আসে খুব 300-400 বছর তারা রাজত্ব করে, এবং তো ল্যাটিন ভাষাটা এখানে বেশি ইউজ হতো। এরপরে যখন অ্যাংলো স্যাক্সনরা আসে, জার্মানিক যে ট্রাইবগুলি যেগুলি আসে, তাহলে আরেক দফা দখল হয়। এরপরে আবার আরেকটা দখল হয়, সেটাকে বলে ভাইকিংস, যেমন ধরেন নরওয়ে, ডেনমার্ক, এদের ওখান থেকে একটা দখল হয়, যুদ্ধ হয়, অনেক অনেক ঘটনা আছে এগুলিতে। এবং এই প্রত্যেকটা স্টেজে আপনি দেখবেন ভাষা কিভাবে চেঞ্জ হয়, প্রসার হয়। এটা এই জন্য হয় যখন মানুষ বিভিন্ন ভাষাভাষী যখন একসাথে হয়, তাদের ভাব বিনিময় হয়, আদান প্রদান হয়, আস্তে আস্তে ভাষার বিবর্তন হতে থাকে। এবং ইংরেজি ভাষাও সেই কোথায় ওখান থেকে জার্মান থেকে আসছে, এসে এখানকার কেল্টিক ভাষা, রোমান ভাষা, তারপর ভাইকিংসদের ভাষা, এরপরে একটা মেজর টার্ন অ্যারাউন্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজে যেটা হয়, এটাকে বলে খুব ফেমাস 1066 খ্রিস্টাব্দে এখানে ফ্রেঞ্চ ইনভেশন হয়। ফ্রান্স লোকেরা, ফ্রেঞ্চ স্পিকিং লোকেরা এই জায়গাটা দখল করে ফেলে, এবং এই এক সময়টাকে প্রায় 200 বছর তারা, এটাকে বলা হয় যে ডার্ক এজেস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। কারণ এ সময় ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোনোখানে কোনো অফিসিয়াল অঙ্গনে বলতে দেওয়া হতো না, কোথাও অ্যালাউড ছিল না, সব জায়গাতে ফ্রেঞ্চ ভাষার প্রচলন ছিল। তো এরপরে আপনার যখন ফ্রেঞ্চ ইনভেশন শেষ হয়ে যায়, এই ধরেন 13th সেঞ্চুরি দিকে, তখন ইংরেজি ভাষা ওল্ড ইংলিশ থেকে মিডল ইংলিশে চলে যায়, এবং সবচেয়ে ফেমাস যে ওই সময়কার ইংলিশ পোয়েট, তাকে বলে চসার। এবং চসারের আপনি যদি লেখা পড়েন, সেখানেও দেখবেন যে অনেক কিছু কিন্তু বোঝা যায় না, তবে মোটামুটি একটু ধারণা করা যায় যে ইংলিশ ভাষার এখন আমাদের যে স্টেজের, ওটার কাছাকাছি একটা স্টেজে। এবং তো এই দেখলেন যে বিভিন্ন ধরনের দখলদারিত্ব, মানে ফ্রেঞ্চ ইনভেশন পর্যন্ত এই এলাকাটা ছিল বিভিন্ন দখলদারিত্বের মধ্যে, যেটা বললাম কেল্টিক, তারপরে রোমান, তারপরে অ্যাংলো স্যাক্সন, তারপরে ভাইকিংস, তারপরে ফ্রেঞ্চ, এই সবগুলি ভাষার মিশ্রণ হতে থাকলো। এবং বিভিন্ন ক্ষেত্রে, যদিও ভোকাবুলারি ক্ষেত্রেই বেশি হলো, কিন্তু গ্রামারের ক্ষেত্রে কিছু চেঞ্জ হলো। এবং এটা কারণেই আপনি যখন ফ্রেঞ্চ ইনভেশন শেষ হয়ে যায়, ইংলিশ ভাষাটা আগে ছিল ল্যাটিনের মতো, রোমানের ইনফ্লুয়েন্সে, জার্মানিক ভাষাতে এখনো আছে, যে ওই ভাষাটার যে গ্রামার, এটা ফলো করতেও আগে ল্যাটিন বা জার্মান গ্রামারের সাথে মিলছিল, কিন্তু এটা চেঞ্জ হয়ে এখন যে গ্রামার এই লেভেলে চলে আসে মিডল ইংলিশ। আমি এত ডিটেলসে বলার তো সময় লাগবে, কিন্তু একটা ধারণা দেওয়ার জন্য। এটা হচ্ছে এই ল্যান্ড যেখান থেকে ইংরেজি ভাষার মানে উৎপত্তি, এই ল্যান্ডে এতগুলি দখলদারিত্ব, ইনভেশন হয়েছে, এগুলির রেজাল্ট। এরপরে অবস্থা হয়ে যায় যখন ইংলিশ ছড়িয়ে যায়,
তো সেটা আমি বলতে বলতে হলে একটা নাম আসে, উইলিয়াম শেক্সপিয়ার। না, উইলিয়াম শেক্সপিয়ারের সময়টা 15th সেঞ্চুরি 16th সেঞ্চুরি, এই সময়টা ইংরেজি ভাষা যেটা, আপনারা যদি শেক্সপিয়ারের কোনো লেখা পড়েন দেখবেন যে এটা আমরা অনেকটাই বুঝতে পারি। এটা একটা বড় বিবর্তন হয়ে যায়, গ্রামাটিক্যাল চেঞ্জ হয়, ভোকাবুলারি চেঞ্জ হয়। একটা কথা বলে রাখি যে এখন আমরা যে ইংরেজি ভাষা বলি, এটা আপনারা হয়তো ইন্টারেস্টিং পাবেন যে এটা 80% ওয়ার্ডস অরিজিনাল ইংলিশ ওয়ার্ডস না। তার মানে অ্যাংলো স্যাক্সন যারা এই ভাষার আবিষ্কারক, যাদের হাতে এই ভাষার উৎপত্তি, তারা যে ভাষায় কথা বলতো সেটার মাত্র 20% এখন ইংরেজি ভাষায় আছে। আর 80% এটাকে বলে বরোড ওয়ার্ড, যে অন্য অন্য ভাষা থেকে ওয়ার্ডগুলি নিয়ে মিক্স করে এই ইংলিশ ভাষা হচ্ছে। এটা কারণটা কি? একটা হচ্ছে যে এতগুলি দখল হলো, এরপরে শুরু হলো ইংরেজি ভাষাটা অন্য জায়গা দখল করার সময় শুরু হলো। তো এটা শেক্সপিয়ার এটার মাঝখানের একটা লোক। শেক্সপিয়ারের শাসনামলী আস্তে আস্তে, শাসনা বলছি, শেক্সপিয়ারের সময়ই আস্তে আস্তে ইংরেজি ভাষা বের হওয়া, শেক্সপিয়ারের পরপরই অথবা ওই সময়কারই ইংরেজি ভাষা বিভিন্ন দেশে ছড়ানো শুরু হলো। এবং এই ছড়ানোটা আমরা যেটাকে বলি একটা সাম্রাজ্যবাদী এবং ঔপনিবেশিক সময়। এই ছড়ানোটা কিন্তু দুভাবে ছড়ায়। একটা ছড়ায় হচ্ছে তারা কিছু কিছু জায়গায় গিয়ে জায়গাটা দখল করে নেয়, যেটা নিজের বানিয়ে নেয়। যেমন তারা আমেরিকায় যায়, কানাডায় যায়, অস্ট্রেলিয়ায় যায়, নিউজিল্যান্ডে যায়, কিছু কিছু ক্ষেত্রে সাউথ আফ্রিকায় যায়। এইসব দেশে গিয়ে তারা কিন্তু সেটেল করে ফেলে। তারা তো ওই সব দেশে কি হয়, ওইখানকার যে লোকাল যারা ছিল তাদেরকে সরিয়ে দিয়ে, তাদের সাথে যুদ্ধ করে, তাদেরকে হারিয়ে, তাদেরকে ম্যাসাকার করে, তাদের ভাষাগুলিকে ম্যাসাকার করে। আমি ল্যাঙ্গুয়েজ ডেথ নিয়ে আরেকদিন কথা বলবো, ভাষার মৃত্যু। এই সময়টা অনেকগুলি ভাষার মৃত্যু হয়। এইভাবে তারা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে এবং ইংরেজি ভাষাটা ওইসব দেশে মেইন ভাষা হয়ে যায়, আস্তে 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 মেইন ভাষা হয়ে যায়। কারণ যারা এরা সেটলার, এরা ওইসব দেশে গিয়ে থেকে যায়। আরেকটা যেটা তারা করে, যেটাতে বেশি ইংরেজি ভাষার বেশি প্রসারণ হয়, সেটা হচ্ছে কলোনিয়ালিজম, উপনিবেশবাদ। তারা বিভিন্ন দেশে তাদের কলোনি তৈরি করে। না, কলোনি তৈরি করা, যেমন আমেরিকা আর ইন্ডিয়ার মধ্যে পার্থক্য কি? আমেরিকা গিয়ে তারা থেকে গেছে এবং আমেরিকাকে তারা দখল করে নিয়েছে। আর আমাদের এলাকাগুলিতে তারা যেটা করেছে, আফ্রিকাতে, এশিয়াতে, অনেকগুলি দেশে তারা করেছে, তারা ব্যবসার নাম করে গেছে কিংবা অন্য কোনো নাম করে গেছে, গিয়ে আস্তে আস্তে তারা ক্ষমতাকে নিয়েছে। কিন্তু তারা মানে ম্যাসিভ লেভেলে এখানকার লোক যে ওখানে গিয়ে সেটেল হয়ে যায়নি। তারা ওখানে পাওয়ারে ছিল, তারা ক্ষমতা দখল করেছে, কিন্তু লোকাল লোকেরাই ওখানে ছিল। এইসব ক্ষেত্রে কিন্তু ইংরেজি ভাষাটা ভিন্নভাবে আপনার এসেছে। আপনি যদি আমাদের এলাকার কথা চিন্তা করেন, সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়া, তখন ভারত, মানে অবিভক্ত ভারতের কথা চিন্তা করেন, তখন তারা কি করেছে? তারা একটা এলিট শ্রেণী তৈরি করেছে যারা ইংরেজি ভাষাটা জানে এবং তাদের সাথে তারা কমিউনিকেট করতো। তারা মাস লেভেলে সাধারণ জনগণের সাথে তারা কমিউনিকেট করতো না। ওই এলিট যারা, তাদের মাধ্যমে তারা মাস লেভেলে কাজ করত। খুব বেশি ইংরেজ কিন্তু ছিল না। আপনি যদি দেখেন সিপাহী বিদ্রোহের সময় কারা আমাদের মানে যারা এই বিদ্রোহ করেছে তাদেরকে মেরেছে, এইসব ইন্ডিয়ান সোলজাররাই, মানে আমাদের উপমহাদেশের সোলজাররা নিজেরাই নিজেদেরকে মেরেছে যারা ইংরেজের পক্ষে কাজ করেছে। ইংরেজ সেনাবাহিনী এইভাবে যে এখান থেকে হাজার হাজার সেনাবাহিনী ওখানে গিয়েছে তা না। তারা সেনাবাহিনী, হ্যাঁ কিছু লোক ছিল অফকোর্স, দায়িত্বে যারা ছিল, ক্যাপ্টেন, মেজর কিংবা অফিসার লেভেলে ইংলিশটা ছিল, কিন্তু সিপাহী লেভেলে ছিল কিন্তু লোকাল লোকেরা। তো তারা ইউনিভার্সিটি এস্টাবলিশ করেছে, একাডেমিক ইনস্টিটিউশন এস্টাবলিশ করেছে, ইংরেজি ভাষাটা ওইসব জায়গায় চালু করেছে। কিন্তু স্বাভাবিক সাধারণ মানুষের মধ্যে ইংরেজি ভাষাটাকে তারা চালু করে নেই। বা আমেরিকাতে যেমন তারা নেটিভ আমেরিকান ভাষাগুলি, অস্ট্রেলিয়াতে যেমন অ্যাবরিজিনাল ভাষাগুলিকে বিলুপ্ত করার চেষ্টা করেছে, আমাদের এলাকায় এটা করেনি। তারা এলিট শ্রেণী তৈরি করেছে, কারণ তাদের উদ্দেশ্য ছিল না ওখানে থেকে যাওয়ার। তারা আমাদের
অনেকে জানেন যে আমাদের ওখানকার সম্পদগুলিকে নিয়ে আসছে ওখানে, তারা দে এনজয়েড পাওয়ার, তাদের পাওয়ার দরকার ছিল, তাদের ওই দেশে থাকার দরকার ছিল না। এটা একটা ভিন্ন। তো এর ফলে ইংরেজি এখন যে পর্যায়ে আসছে ভিন্নভাবে ইংরেজি। তো আপনি যদি এখন এটা চিন্তা করে দেখেন, ইংলিশ আমেরিকায়, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার ইংলিশ যেরকম একরকম অবস্থা, এখানে অবস্থা ইউকে তো আছেই। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, অথবা নাইজেরিয়া, কেনিয়া, ওইসব দেশে ইংলিশের অবস্থা আর একটু ভিন্ন। এবং এটাকে যেটা বলা হয়, আমি এই যে আলোচনায় আসবো এখন, সেটা বলা হচ্ছে ওয়ার্ল্ড ইংলিশেস। যে ইংলিশ একটা, আপনি খেয়াল করেছেন কিনা, আমি ইংলিশে লিখেছি ওয়ার্ল্ড ইংলিশেস, ইংলিশ ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজের সাথে ইএস। যারা ইংরেজি কিছু জানে তারা জানেন যে ইংলিশ হচ্ছে একটা প্রপার নেম, একটা ভাষার নাম। কোন প্রপার নেমে আপনি প্লুরাল দিতে পারবেন না, আপনি বলতে পারবেন না বাংলাদেশেস, কারণ আপনি আপনার নিজের নাম, আমি বলতে পারবো না সালমান, অনেকগুলি সালমান, কারণ প্রপার নেমে প্লুরাল ফর্ম হয় না। কিন্তু ওয়ার্ল্ডে মাত্র একটা ভাষা আছে ইংলিশ, যেটার সাথে প্লুরাল মার্কার আছে, ইংলিশেস। এটা কারণটা হচ্ছে যে ইংরেজি ভাষা অনেক শাখা প্রশাখা এখন তৈরি হয়েছে। সেই কথা যাওয়ার আগে আমি একটা প্রশ্ন করতে চাই, দেখি আপনারা কয়জন এটা জবাব দিতে পারেন। আমাকে বলেন তো, যে বিশ্বের যে পপুলেশন বলা হয় অ্যারাউন্ড 7 বিলিয়ন পপুলেশন, এর মধ্যে ইংরেজি ভাষা মাতৃভাষা কত পার্সেন্ট লোকের? আপনারা এখানে কমেন্ট বক্সে দু একজন লিখেন তো, আমি জাস্ট একটু দেখতে চাই কয়জন বলতে পারেন যে কত পার্সেন্ট লোক, আন্দাজ করে লিখেন, অসুবিধা নেই, আমি একটা দুটা কমেন্ট লিখলে আমি বুঝতে পারবো যে কত পার্সেন্ট লোক ওয়ার্ল্ডে ইংলিশ মাতৃভাষা হিসাবে ব্যবহার করে। ইংলিশ তো ওয়ার্ল্ডে অনেক স্পোকেন। এখন মতো কেউ উত্তর দেন নেই, দেখি উত্তর কেউ দিতে পারেন কিনা। %10, ওকে, একজন বলেছেন 10%, আর কিছু, আর কোনো? 20%, ওকে। তো এটা, এই প্রশ্নটা কিন্তু আমি আমার স্টুডেন্টদেরকে করি। আপনারা তো মোটামুটি রিয়ালিস্টিক বলেছেন, তারা মনে করেন যে কে বলে 30%, 40%। তো সংখ্যা, একজন বলেছেন 70 কোটি, একজন লিখছেন 5%। আহমেদ মাসুম, আপনি সবচেয়ে কাছাকাছি। একজন লিখছেন 30%, না 6%। 6% লোক ওয়ার্ল্ডে ইংলিশ, আমি বলেছি কোশ্চেনটা হচ্ছে মাতৃভাষা হিসেবে ব্যবহার করে, মাতৃভাষা মাত্র 6%। কিন্তু ইংরেজি ভাষা কতদিন বলতে পারে মোটামুটি, এটা কিন্তু অনেক বেশি। কোটি সংখ্যাতে বলতে পারবেন? 700 কোটি মানুষ পৃথিবীতে আছে, কতজন ইংরেজি বলতে পারে? একটা ধারণা, একজন লিখছেন যে 70, কত কোটি মানুষ? 700 কোটির মধ্যে কত কোটি মানুষ? এটা এখন কিন্তু আমার সেকেন্ড প্রশ্নটা হচ্ছে, ইংলিশ বলতে পারে, ইংলিশে বেসিক কমিউনিকেশন করতে পারে কত পার্সেন্ট, কতজন মানুষ, মানে আমি পার্সেন্ট বলতেছি না, পার্সেন্টে যদি বলেন 700 কোটির মধ্যে কত পার্সেন্ট? একজন লিখছেন 25%। হ্যাঁ, 25%টা মোটামুটি কাছাকাছি। তো 300+, 300 কোটি, 300 কোটি লাগছে। একজন বলছে 42 কোটি। দুইটাই টু এক্সট্রিমে চলে গেছে। এটা মানে বিলিয়ন হিসাবে অনেকে বলে যে অ্যারাউন্ড, এটা আসলে খুব ডিফিকাল্ট ফিগার আউট করা। হ্যাঁ, মোহাম্মদ আহাদ, আপনি সবচেয়ে নিয়ারেস্ট, 200 কোটি, অ্যারাউন্ড 2 বিলিয়ন পিপল, একটা ধারণা। এবং এটা আমি আপনাদেরকে একটা, আমি দেখি পারি কিনা শেয়ার স্ক্রিন করে একটা চার্ট দেখাতে চাই। আশা করি এটা দেখা যাচ্ছে। এই যে এখানে যদি আপনারা দেখেন, এইটা একজন ফেমাস ওয়ার্ল্ড ইংলিশ স্কলার, তার নাম হচ্ছে ব্রাজ কাচু।
উনি একটা সার্কেল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে 3টা সার্কেলে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ইউজ হয়। আপনি এখানে দেখবেন এটাকে বলে ইনার সার্কেল। আপনি দেখেন ইনার সার্কেল এবং এখানে কত পার্সেন্ট লোক, কতজন লোক কথা বলে ইংলিশে। এটা হচ্ছে ইউএসএ, ইউকে, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, যেসব দেশে ইংলিশ হচ্ছে হোম ল্যাঙ্গুয়েজ, মাতৃভাষা, সেখানে অ্যারাউন্ড 320 to 380 মিলিয়ন পিপল, তার মানে 32 থেকে 38 কোটি, অ্যারাউন্ড 40 কোটি লোক এইসব দেশে তারা ইংলিশ মাতৃভাষা হিসেবে ব্যবহার হয়। এই জন্য এটাকে ইনার সার্কেল বলে। তারপরে হচ্ছে আউটার সার্কেল। আউটার সার্কেল হচ্ছে সেসব দেশ, যেটাকে বলতে পারেন কমনওয়েলথ দেশগুলো, যেসব দেশে ইংলিশ ইংরেজরা কলোনিয়াল ইংরেজি উপনিবেশবাদের মধ্যে ছিল। আমরা যারা মানে যাকে বলে ব্রিটিশ রাজের মধ্যে ছিলাম, ব্রিটিশরা আমাদেরকে শাসন করেছে। ইন্ডিয়া, সিঙ্গাপুর, আমাদের ইন্ডিয়া মানে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, আফ্রিকার অনেকগুলি দেশ, ক্যারিবিয়ানের অনেকগুলি দেশ। তো বলা হচ্ছে অ্যারাউন্ড 500 মিলিয়ন, অ্যারাউন্ড 50 কোটি। তারপরে এটাকে বলা হয় এক্সপ্যান্ডিং সার্কেল। না, এই সার্কেল, আউটার সার্কেলের সাথে হিস্টোরিক লিঙ্ক আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের, কারণ ইংরেজরা এখানে শাসন করেছে। এক্সপ্যান্ডিং সার্কেল হচ্ছে বাকি সব দেশ, যেসব দেশে ইংরেজরা শাসন করে নাই, কিন্তু তারা এখন সবাই ইংলিশ শিখছে, সবাই ইংলিশ শিখছে এখন। এই চায়না, রাশিয়া, আপনি বলেন ল্যাটিন আমেরিকার প্রায় সব দেশ, ইউরোপের আয়ারল্যান্ড বাদে বাকি সব দেশ, এটা হচ্ছে, এটা বলা যায় অ্যারাউন্ড 100 কোটির মতো। এটা হচ্ছে এক্সপ্যান্ডিং সার্কেল, যে ইংলিশটা এখন যেহেতু ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজে পরিণত হয়েছে, তো সেখানে তারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ এখন বলে। তো এইভাবে ইংলিশটা এখন একটা ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজে পরিণত হয়েছে। কিন্তু কোশ্চেন হচ্ছে কেন, কারণটা কি? কারণটা কি যে ইংলিশ ইজ এ গ্রেট ল্যাঙ্গুয়েজ, চমৎকার ভাষা, খুব সহজে শেখা যায়, সারা পৃথিবীতে খুব পপুলার একটা ভাষা। ব্যাপারটা কিন্তু তা না। তো ইংরেজি ভাষার একজন স্পেশালিস্ট, আমার খুব প্রিয় স্পেশালিস্ট, তার নাম হচ্ছে ডেভিড ক্রিস্টেল। আপনি যদি তার নাম শুনে থাকেন, ডেভিড ক্রিস্টেল প্রায় 150টার মতো বই লিখেছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে বিভিন্ন ক্ষেত্রে। ওই আমার সাথে আমাদের ইউনিভার্সিটিতে কয়েক বছর আগে এসেছিলেন একটা প্রফেসরিয়াল লেকচার দিতে আমাদের ডিপার্টমেন্টে, এবং আমার সাথে আমরা একসাথে ডিনারের সময় আমার সাথে কথা হয়েছে। আমি যখন তাকে বললাম যে আমি আমার ভাষা বাংলা, সাথে সাথে বললো যে আমার বাংলা ভাষার প্রতি আমার একটা বিশেষ টান আছে, কারণ তোমরা ভাষার জন্য রক্ত দিয়েছো। তখন আমি বললাম যে আমার বাবা তো ভাষা আন্দোলনে নেতৃ পর্যায়ের লোক ছিলেন। তো সে খুব খুশি হলো। তো ডেভিড ক্রিস্টেল একটা সুন্দর কথা বলে যে ইংলিশ কেন বিশ্ব ভাষা। একটা সেন্টেন্সে বলা যায়, বিকজ অফ দ্য পাওয়ার অফ দ্য পিপল হু স্পিক ইট। ইংরেজি একটা বিশ্ব ভাষা কারণ এই ভাষা যাদের মাতৃভাষা তারা অনেক ক্ষমতাশীল, তাদের ক্ষমতার কারণেই এটা বিশ্ব ভাষা হয়েছে। কি ক্ষমতা? মিলিটারি ক্ষমতা। মিলিটারি ক্ষমতা দেখেন, ইংল্যান্ড আমেরিকার মিলিটারি ক্ষমতার কথা চিন্তা করে দেখেন। তারা এই ক্ষমতা দিয়ে আমাদের বিভিন্ন এই যে এতগুলি দেশকে দখল করে নিয়েছিল। কালচারাল ক্ষমতা, সাংস্কৃতিক ক্ষমতা, আপনি দেখেন হলিউডের প্রভাব, মিউজিক ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রির প্রভাব। এডুকেশনাল পাওয়ার, তাদের দেখেন একাডেমিক্যালি তারা, আপনি যদি বিশ্বের বেস্ট ইউনিভার্সিটি 10টা বের করেন, এর মধ্যে 8টা 9টা ইউনিভার্সিটি হবে ইংল্যান্ড আমেরিকা। তারপরে হচ্ছে কালচার বললাম, এরপরে হচ্ছে ইকোনমিক পাওয়ার, তাদের ইকোনমি ওয়াইজ দেখেন তারা কতটা অগ্রসর। শুধুমাত্র আমেরিকার ক্যালিফোর্নিয়ার ইকোনমি হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার 4, এত বড়। তো এত সব পাওয়ার, এরপরে ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার, এই সব পাওয়ারের কারণে সবাই ইংরেজি শিখছে। যারা আগে ইংরেজি বলতে চাইতো না তারাও, যেমন একটা বেস্ট উদাহরণ হচ্ছে ফ্রেঞ্চ। আপনার আর 20-30 বছর আগে আপনি ফ্রান্সে গেলে ওরা ইংলিশ জানলেও আপনার সাথে কথা বলতে চাইতো না, কারণ তাদের নিজস্ব একটা গর্ব আছে। আগে ফ্রেঞ্চ কিন্তু আগে ইন্টারন্যাশনাল ভাষা ছিল, কিন্তু এখন ফ্রান্সে যান সবাই ইংলিশ শিখতেছে। আমার অনেক স্টুডেন্ট প্রতি বছর ফ্রান্স থেকে আসে, তারা ইংলিশ শিখে। সুতরাং এটা যে বিশ্ব ভাষা হয়েছে, এটা কারণটা হচ্ছে যে এইভাবে ছড়িয়ে গেছে, এটার পাওয়ার অনেক বেশি।
পাওয়ারের কারণে ভাষার কোয়ালিটিতে আসে কোনো ভাষাকে উঁচু নিচু করে দেখার উপায় নেই। কিন্তু যদি আপনি ভাষার কোয়ালিটি মানে তর্কের খাতিরে আসেন, ইংরেজি ভাষার কোয়ালিটির কথা চিন্তা করে দেখেন যে এটা স্পেলিং এবং রাইটিং সিস্টেমের মধ্যে, স্পেলিং এবং প্রোনাউন্সিয়েশনের মধ্যে কত পার্থক্য। ইংরেজিতে খালি বলি যে স্পোকেন ভাবে যা বলা হয়, ইংরেজিতে 5টা ভাওয়াল আছে যেতে লিখে, কিন্তু বলার সময় 20টা ভাওয়াল আছে। 20 ধরনের ভাওয়াল 5টা ভাওয়াল দিয়ে কিভাবে কভার করবে? এই জন্য স্পেলিং এর প্রবলেম হয়। কিন্তু এটা বিশ্ব ভাষায় পরিণত হয়েছে, কারণ যেটা বললাম যে ইংরেজি এখন বিশ্ব ভাষায় পরিণত হয়েছে এবং সবাই এই ভাষাটা শিখতে চায়। তো আমি আলোচনা আর বেশিক্ষণ চালাবো না, কারণ আমি অন্য আলোচনায় আসতে চাচ্ছি। আমার আশা করি আমি আরিফ খাদেমকে শীঘ্রই কাছে পাবো। তো আমি বাংলাদেশের ইংরেজি ভাষার ব্যাপারে আমি একটু 2-3টা কথা বলে আমি আলোচনা শেষ করবো, প্রশ্নোত্তরে যাব। যে আমি বাংলাদেশ আসলে 15 বছর ধরে বাংলাদেশে নেই, আমি এখন জানি না অবস্থা, কিন্তু আমি বাংলাদেশের মতো অদ্ভুত শিক্ষা ব্যবস্থা পৃথিবীতে কোথাও দেখিনি। একই দেশে 4টি শিক্ষা ব্যবস্থা, এবং এটার কারণে আপনি যদি 4টা আলাদা শিক্ষা ব্যবস্থা দেখেন, কোনোটা কিন্তু কোনোটাকে কমপ্লিমেন্ট করছে না। আপনি যদি দেখেন আমাদের অধিকাংশ 80% হয়তো হবে, আমি সঠিক পার্সেন্টেজ বলতে পারবো না, কিন্তু বেশিরভাগ হচ্ছে বাংলা মিডিয়াম। যারা বাংলা মিডিয়ামে পড়েছেন, আমিও বাংলা মিডিয়ামে পড়েছি, কিন্তু নর্মালি বাংলা মিডিয়ামে পড়লে ম্যাট্রিক ইন্টারমিডিয়েট করার পরে ইংরেজি ভালো বলতে পারার কারণ নাই। কারণ আমাদের সিস্টেমটা এমন যে ইংলিশ ভালো করে শেখানো যায় না, শেখানো হয় না। ইংরেজি একটা ভাষা হিসেবে শিখি না, ইংরেজি একটা সাবজেক্ট হিসেবে শিখি। আমরা যখন ক্লাসে এই ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এগুলি দিই, এসে মুখস্থ করে দেই, গ্রামার মুখস্থ করে দেই। আরিফ খাদেম ভালো বলতে পারবে অবস্থা কি। তো শেষে এখানে ভাষা ভালো শেখা যায় না। তারপরে আছে ইংলিশ মিডিয়াম। আচ্ছা, ইংলিশ মিডিয়ামরা কিন্তু ইংলিশটা মোটামুটি ভালোই শিখে, অ্যাটলিস্ট স্পোকেন ইংলিশ খুব ভালো শিখে। এদের বাংলাতে সমস্যা আছে, বাংলাতে এরা খুব ভালো। তারপরে মাদ্রাসা যদি ধরেন, আলিয়া মাদ্রাসা, যেটা আলিয়া মাদ্রাসা কিন্তু একটা ব্যালেন্স করার চেষ্টা করে। আমি আমি একদম আধুনিক আলিয়া মাদ্রাসা অবস্থা কি জানি না, কিন্তু আগেও আলিয়া মাদ্রাসা একটা জায়গা ছিল যেখান থেকে নর্মাল দিকে মানুষ যেতে পারতো। তারপরেও আমি যেটা শুনেছিলাম ওই সময়, আমার আগেকার 15-20 বছর আগের অভিজ্ঞতার কথা বলছি, যে এখানেও কিন্তু খুব ভালো ইংরেজি শেখার উপায় নেই। তারপরে আপনি আসেন কাউমি মাদ্রাসা। আমার অভিজ্ঞতা ছিল, আমি বাংলাদেশে দারুল ইসলাম ইউনিভার্সিটি কিছুদিন পড়েছিলাম, তো তাদের একটা অ্যারাবিক মিডিয়াম ইনস্টিটিউশন ছিল, এবং ওখানে কাউমি মাদ্রাসা থেকে সবাই আসে। এরা ইংলিশের এবিসিডিও জানে না, এরকম একটা অবস্থা। এত এত ডাইভার্স, এবং এটার কারণে ওভারঅল আপনি যদি দেখবেন যে বাংলাদেশে ইংরেজি জানার লোকের খুবই অভাব। এটা আমি আগে দেখেছি, এখন হয়তো বেড়ে থাকলে ভালো। কিন্তু ইংরেজি জানে, ইংরেজি মুখে বলা আবার লেখার সময় ভালো ইংরেজি জানে, এটা খুব ভালো অবস্থায় নেই। এবং এটার একটা কারণ হচ্ছে যে আমরা ইংলিশ ভাষাটাকে প্র্যাকটিক্যাল করতে পারিনি। আমি এখানে একটা কথা আবার উদাহরণ হিসেবে ইন্ডিয়ার উদাহরণটা আনতে চাই, যে ইন্ডিয়াতে দেখেন, আমি ইন্ডিয়াতে পড়াশোনা করেছি, আমি জানি যে ইন্ডিয়াতে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা স্ট্রাকচার হয়ে গেছে। যে ওয়ার্ল্ড ইংলিশেস বললাম না, ইন্ডিয়ান ইংলিশ এখন একটা অ্যাকসেপ্টেবল ভ্যারাইটি অফ ইংলিশ। ইংলিশ ল্যাঙ্গুয়েজের অনেকগুলি ভ্যারাইটি বলে, ব্রিটিশ ইংলিশ, আমেরিকান ইংলিশ, অস্ট্রেলিয়ান ইংলিশ, নিউজিল্যান্ড ইংলিশ, সাউথ আফ্রিকান ইংলিশ, নাইজেরিয়ান ইংলিশ, ইন্ডিয়ান ইংলিশ। অনেক এটা এখন আমরা বলতে চাই এটা সাউথ এশিয়ান ইংলিশ, কিন্তু মেইনলি ডমিনেটেড বাই ইন্ডিয়ান ইংলিশ। যে এটা নিজেদেরকে, এই ভাষাটাকে তারা নিজেদের বানিয়ে ফেলেছে। ডেভিড ক্রিস্টালের কথা আসতে চাই, যে ডেভিড ক্রিস্টাল বলে যে দিস কান্ট্রিজ, মানে এটা খুব মজা করে বলে যে যখন এসব দেশ, কমনওয়েলথ কান্ট্রিগুলি তারা ইংরেজি শাসন থেকে মুক্তি পেল, স্বাধীন হয়ে গেল, তখন তো সবাই খুশি যে আমরা স্বাধীন হলাম, এখন এই ইংরেজি ভাষা আমরা চাই না, আমাদের নিজস্ব ভাষা চাই। সমস্যা হচ্ছে যে আমাদের নিজস্ব তো অনেক ভাষা আছে। কোন ভাষা? ইন্ডিয়াতে কতগুলি ভাষা জানেন? ইন্ডিয়ান কনস্টিটিউশনে আছে 22টা ভাষা অ্যাকসেপ্টেবল, কিন্তু ইন্ডিয়াতে 300-400 ভাষা আছে ইন্ডিয়াতে।
তা কোন ভাষাটাকে এখন তারা করলো যে রাষ্ট্রভাষা হিন্দি করলো, কিন্তু সাউথ ইন্ডিয়ান লোকেরা তো রাষ্ট্রভাষা করতে চায় না, মানে হিন্দি বলতে চায় না। আপনি সাউথ ইন্ডিয়া যান, ওরা ইংলিশ হিন্দি বলতেই চাবেন। তো তখন করলো কি এরা সব দেশগুলিতেই তারা বললো যে আচ্ছা আমাদের তো অনেকগুলি ভাষা, একটা ভাষা আছে সেটাকে আমরা সবাই সমানভাবে ঘৃণা করি, সেটা হচ্ছে ইংলিশ। ঘৃণা করি, কিন্তু সবার এটাকে ঘৃণা করি। এখন কি করা যায়? তখন করলো ডেভিড ক্রিস্টালের ভাষায় বলা হয়, দে ফার্স্ট অ্যাডপ্টেড দ্য ল্যাঙ্গুয়েজ, দেন দে অ্যাডাপ্টেড ইট। তার মানে তারা প্রথমে ভাষাটাকে নিল, অ্যাডপ্ট করলো, তারপরে অ্যাডাপ্ট করলো, তার মানে নিজেদের বানিয়ে ফেললো। এখন ইন্ডিয়াতে যে ভাষা ইংরেজি ভাষা বলে, এটা ব্রিটিশ ইংলিশ না, ওটা ওদের নিজস্ব ইংলিশ। নাইজেরিয়াতে যে ইংলিশ বলে, এটা নিজস্ব ইংলিশ। আপনি নাইজেরিয়া যান, ঘানায় যান, ইংলিশ কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। ঘানাতে স্কুলে অনলি ইংলিশ শেখানো, ইংলিশ মিডিয়ামে পড়ানো হয়, আফ্রিকার অনেকগুলি দেশ। তো এইভাবেই ইংলিশটা এখন, কিন্তু আমাদের দেশে যেটা বলেন না ঘরকার না ঘটকার একটা কথা আছে না, আমাদের দেশে এটা এইভাবে আসতে পারেনি। ইন্ডিয়াতে যেভাবে এস্টাবলিশ, আমরা বাংলা সর্বস্তরে চালু করতে গেছি, খুব ভালো, কিন্তু বাংলা ইংরেজিকে বাদ দিয়ে কেন বাংলা শিখতে হবে? বাইলিঙ্গুয়ালিজম, আমি বাইলিঙ্গুয়ালিজম মাল্টিলিঙ্গুয়ালিজম পড়াই, এটা নিয়ে আরেকদিন কথা বলবো, যে একটা মানুষের পক্ষে অনেকগুলি ভাষা ভালোভাবে বলা সম্ভব। আমাদের মধ্যে ডক্টর শহীদুল্লাহ ছিলেন, যিনি 14টা ভাষায় অনর্গল কথা বলতে পারতেন। আমরা এগুলি খুব গর্বের সাথে পড়ি। আমরা 2টা ভাষা শিখতে পারি না? আরবি ভাষাটা হলে আরো ভালো হতো, 3টা ভাষা আমরা শিখতে পারতাম না? আমাদের এরকম সিস্টেম ছিল না। আপনি যদি যান স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে যান, সুইডেন, নরওয়ে, নেদারল্যান্ডস, বেলজিয়াম, স্ক্যান্ডিনেভিয়া হলো ওইদের কাছাকাছি। এই স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলিতে এরা 3-4টা ভাষা অনর্গল বলতে পারে। আমার এক কলিগ ছিল, তাকে জিজ্ঞেস করলাম তুমি কয়টা ভাষা জানো? সে নেদারল্যান্ডস ছিল, ওই 6টা ভাষা, কোন ব্যাপার না আর কি। এরকম যখন আমার স্টুডেন্টদেরকে এটা বলে, স্টুডেন্ট হা হয়ে থাকে, কারণ ওর খালি একটা ভাষা, ইংলিশ ছাড়া কিছু জানে না। তো এইটাই হলো একটা সমস্যা। আমি মনে করি যে এইটার এই অবস্থা চেঞ্জ হওয়া দরকার। এই পর্যায়ে আমি এখন আমার বন্ধু আরিফ কাদেমকে নিয়ে আসতে চাই। আরিফ, তুমি যদি ইফ ইউ আর অ্যারাউন্ড, ক্যান ইউ প্লিজ জয়েন? আশা করি সে আছে। এবং এখানে আপনারা কিছু প্রশ্ন করেছেন, বেশি প্রশ্ন আসেনি, কিন্তু আপনারা যদি প্রশ্ন করতে চান করতে পারেন। আমি তো ইনভাইটেশন ওকে পাঠিয়েছি, একটু দেখি সে লাইনে আছে কিনা। আসসালামু আলাইকুম। বেশি প্রশ্ন আসেনি, কিন্তু আপনারা যদি প্রশ্ন করতে চান করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সাউন্ড কোনো বিকো হচ্ছে নাকি আমার কথা? না না না, সাউন্ড ঠিক আছে। আমি আশা করি আই এম হিয়ার অন টাইম, রাইট? ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ আরিফ, তুমি আসছো। সবাইকে পরিচয় করে দিয়ে, আরিফ মানে অস্ট্রেলিয়ার সিডনিতে থাকে। থ্যাংক ইউ যে ওখানে যে এখন রাত 1টা বাজে, 1:30 বাজে, রাত 1:30 বাজে। সরি, আমি অনেকক্ষণ তোমাকে জাগিয়ে রেখেছি। মজা করলাম। আলিগড়ে আমার 2বার জুনিয়র ছিল, ওখানে বিজনেস স্কুলে পড়েছে এবং খুব ভালো রেজাল্ট করেছে। তারপরে এখন সিডনিতে ইউনিভার্সিটিতে পার্ট টাইম পড়ায়, কিন্তু বিজনেসের লোকেও ইংলিশ ল্যাঙ্গুয়েজের স্পেশালিস্ট। এবং আমি যখন মানারাত ইউনিভার্সিটি ছেড়ে ইংল্যান্ডে চলে আসি, তখন তুমি মানারাতে পার্ট টাইম পড়ানো শুরু করেছিলে বাংলাদেশে। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর তোমার অনেক স্পেশালিজম আছে, তুমি যদি একটুখানি ব্রিফলি জানাও ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর তোমার কি স্পেশালিজম, তারপরে আমরা কোশ্চেনে যাবো। আর দর্শকদের বলে রাখছি যে আপনাদের যদি এর মধ্যে কোনো কোশ্চেন থাকে, যে আপনারা এই কমেন্ট বক্সে করতে পারেন, আমরা আরিফের কাছে নিয়ে আসবো প্রশ্ন। আসলে আমার স্পেশালাইজেশনটা কিভাবে বলবো জানি না, এটা আমার একটা হবি, ইটস এ কাইন্ড অফ হবি, অ্যামাচার বলতে পারেন। তো আমি যখন আলিগড়ে ছিলাম, তখন আপনার মনে আছে যে মানে সবার মানে একটা সাবজেক্ট ছিল, মানে ইংরেজি ভাষায় কম্পালসারি, যে এভরিওয়ান হ্যাজ টু পাস ইট। তো ইফ আই এম নট রং, আমি যেটা শুনেছিলাম ইংরেজির মানে প্রফেসরের কাছ থেকে, যে আমার রেজাল্টটা ছিল হাইয়েস্ট মার্ক।
তখন আমি খুব আই গট মোটিভেটেড যে কত হাজার স্টুডেন্ট জানি না, মানে যত ডিপার্টমেন্ট আছে ইনক্লুডিং ইংলিশ ডিপার্টমেন্ট, আমি ইংলিশ ডিপার্টমেন্টে ছিলাম না, কিন্তু সব ডিপার্টমেন্টের মধ্যে প্রায় মনে হয় ফার্স্ট ইয়ারে প্রায় 12-13 হাজার স্টুডেন্ট ছিল। কারণ আলিগড় ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ইউনিভার্সিটিজ আমরা জানি, এবং ওই সময়ও তো আমার ওই রেজাল্ট আমাকে খুব মোটিভেট করে যে আমি মানে খুব ভালো মার্ক পাই বাধ্যতামূলক ওই সাবজেক্টটাতে। এটা ছাড়াও আমার এটার প্রতি একটা দুর্বলতা, আসলে দুর্বলতা ওই যে আপনি কিছুক্ষণ আগে বাংলা ভাষার কথা বলছিলেন, আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। আসলে আমার প্রিয় ভাষা কিন্তু বাংলা। আমি আপনাকে হয়তো কালকে বলছিলাম যে আমি ইংরেজি গ্রামারে স্কুল কলেজে কখনো 30-এ 30 পেয়েছি কিনা আমার মনে নাই, কিন্তু বাংলা ব্যাকরণে আমি সবসময় 30-এ 30 পেতাম। সরি, এবং আমি মনে করি যে আমি তোমার ইয়াতে গিয়ে আমি মানে কপি করে আমি এখানে লিংকটা দিতে চাচ্ছি, আমি ওখানে গিয়ে এটা সম্ভবত ফোন দিকে কোনো ভিডিওর নয়েজ, আমিও ভাবছিলাম যে পরিচিত। আমি যেটা বলতে চাচ্ছি আসলে আমি পরে দিয়ে দিব না আসলে এখানে আমি বলি, হ্যাঁ লিংক দেওয়া যাবে, সমস্যা নেই। নাম আমি বলবো, সমস্যা নেই। আমার দুইটা চ্যানেল, একটা হচ্ছে arif.com, arif.fota.com, আর একটা হচ্ছে সিডনি ইংলিশ স্কুল। আসলে তিনটা, তবে এই দুইটা হচ্ছে বাঙালিদের জন্য মেইনলি। সিডনি ইংলিশ স্কুল, সিডনি ইংলিশ টাইপ করলেই চলে আসে। আমাকে যারা দেখতে পাচ্ছেন, আমার চেহারা দেখলেই বুঝতে পারবেন যে ওই চেহারাগুলো থাকবে। একটাতে অবশ্য চশমা পরা, তারপর বোঝা যায় অপেরা হাউস পিছনে। তো যেটা বলতে চাচ্ছিলাম যে মানে আমি মনে করি যে যে জাতি তার নিজের ভাষায় ভালো, সে ইংরেজি না যে কোনো ভাষায় ভালো হতে বাধ্য। এটা আমার মানে নিজস্ব একটা ডায়ালগ বলেন আর মানে আমার মনের কথা বলেন। তো এটাই জন্য বলি যে আমার যারা নিয়মিত শিক্ষার্থী, আমি আমার অলরেডি গ্রুপে আমি শেয়ার করেছি, গ্রুপে করেছি, আমার অ্যাকাউন্টে করেছি, পেজে করেছি, অনেক জায়গায় ইতিমধ্যে আই হ্যাভ শেয়ার্ড। তো তারা আমাকে, যারা আমাকে খুব ভালো করে ফলো করছেন, বিশেষ করে 6 মাস অ্যাটলিস্ট, অনেকেই করছেন 3 বছর ধরে, 3.5-4 বছর ধরে করছেন, তারা দেখেছেন অনেক পর্বেই আমি যখন পড়াই তখন বাংলা ব্যাকরণ নিয়ে আসি। যদিও বাংলা ব্যাকরণ আসলে আমি পাওয়ার খুব বেশি সময় পাইনি, কারণ আমি মানে আমার জীবনের মানে 2/3 অফ মাই লাইফ হ্যাজ বিন স্পেন্ড আউটসাইড বাংলাদেশ। মানে শিক্ষা ব্যবস্থা যদি বলি, মানে শিক্ষার যে ইয়েটা, আমার আমার যে মানে মানে এডুকেশন লাইফ। তো এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মানে আমি স্টিল আমি বাংলাকেই মনে করি আমার প্রধান ভাষা। ইংরেজিটা হচ্ছে জীবন যুদ্ধে জয়ী হওয়ার জন্য, আর বাংলা হচ্ছে মনের স্বাদ মেটানোর জন্য, আমি এভাবে বলি। তো এখন জীবন যুদ্ধে বলতে এই যে আপনি বলছিলেন কিছুক্ষণ আগে যে আমাদের 4 ধরনের শিক্ষা ব্যবস্থা, এটা যদি আপনি 10 ধরনেরও বলতেন, আই এম নট গোয়িং টু ডিসএগ্রি উইথ দ্যাট। কারণটা হচ্ছে আমি যখন প্রথম অস্ট্রেলিয়াতে আসি, এখানে পড়াশোনা শুরু করি, আমি মানে আমার যে জিদটা, আমাকে অনেকে প্রশ্ন করে যে আপনি এই অস্ট্রেলিয়াতে থেকে ইউটিউবে এই কার্যক্রম করেন, এবং এটা অলরেডি আলোচনা হয়েছে বাংলাদেশে এবং বিভিন্ন দেশে যে আমি সম্ভবত প্রথম বাংলাদেশি বা বাঙালি, 2.25 কোটি বাংলাদেশি বাঙালি দেশের বাইরে থাকেন, এবং এর মধ্যে সম্ভবত আই ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু স্টার্ট টিচিং ইংলিশ অন ইউটিউব ফ্রম ওভারসিজ। বিদেশ থেকে আমি প্রথম যে মানে ইউটিউবে পড়ানো শুরু করি। ইউটিউবে বাংলাদেশিদের অনেক চ্যানেল আছে, তাদের রান্না বান্না, তারপরে ওই খেলাধুলা, দৌড়াদৌড়ি, বা ওই বিভিন্ন পলিটিক্স, এই জাতীয় মানে শিক্ষামূলক, যেটা আমি বলি যে ইংরেজি ভাষার উপর আমার আগে আমার জানা নেই। অনেকে এটা মন্তব্য করেছেন বিভিন্ন সময়, তারপর এটার উপর ভিত্তি করে আমার ক্যালেন্ডার এগুলো ছাপানো হয়েছে এভাবে লিখে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমার জিদরে এই জন্য, আমি জানি আমি অনেক সময় ব্যয় করছি এটার পেছনে, এটাকে আমি নষ্ট বলি না, কারণ নষ্ট বললে এটা আসলে আই উইল বি আনগ্রেটফুল টু ইভেন মাই জব। সেই জন্য আমি নষ্ট বলবো না, আমি বলবো এটা আমার আসলে এক ধরনের সার্থকতা। যখন আমি দেখি যে আমার শিক্ষার্থীরা যারা 6 মাস আগে ইংরেজিতে কিছু বলতে পারতো না, এখন অনর্গল কথা বলছে, ভিডিও দিচ্ছে, আমার কনভারসেশন গ্রুপে লিখছে। 6 মাস আগে এত ভুল লিখতো, এখন অনেক শুদ্ধ করে। আমি 6 মাস আগে অনেক কারেকশন করতাম আমার কনভারসেশন পেজে, এখন আর করি না। তো এগুলো আমি মনে করি আমার ছোটখাটো সার্থকতা। এবং যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমার জিদটা এখান থেকে এসেছে যে আমি যখন অস্ট্রেলিয়াতে আসি তখন আমার আশেপাশে অনেকেই বাংলাদেশী ছিলেন আমার ক্লাসে। তো যখন শিক্ষকরা অনেক প্রশ্ন জিজ্ঞাসা করেন, তারা বুকার মতো, হাওয়ার মতো, হাওয়া হাসমতের মতো তাকিয়ে থাকে, কিছু বলতে পারে না। তখন সব শিক্ষক তো আর একরকম না, অনেক শিক্ষক বলে যে ওয়ার আর ইউ ফ্রম, হাউ কাম ইউ গট এডমিটেড টু দিস ইউনিভার্সিটি, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড এনিথিং। তখন যখন বাংলাদেশ বলে আমার খুব লাগতো, মানে এত লাগতো, মানে আমার চোখ দিয়ে অনেক সময় পানিও চলে আসতো, খুব খারাপ লাগতো আমার।
আমার কথা বোঝা যাচ্ছে তো না? ক্লিয়ার না? হ্যাঁ, হ্যাঁ, ক্লিয়ার, মানে ক্লিয়ার। নেটওয়ার্কে? হ্যাঁ, হ্যাঁ। তো আমি এখন বুঝতে পারছি। আমার আশা করি এত জেদ, আমার অনেক খারাপ লাগতো। তখন থেকে আমি আসলে বাংলাদেশে যখন ছিলাম, আমি যখন মেট্রিকে পড়ি, ইন্টারমিডিয়েটে পড়ি, তখনই আমার একটা জিনিস কাজ করতো যে মুখস্থ বিদ্যার বিরুদ্ধে একটা আন্দোলন করতে হবে আমাকে। তো এই আন্দোলনটা মানে ইট গট মানে ইন্টেন্সিফাইড, তীব্রতর হয় যখন আমি অস্ট্রেলিয়াতে আসি। আসার পর আমি যখন এই ধরনের পরিস্থিতি দেখি, অনেকে যখন বাংলাদেশকে নিয়ে গালি দেয় যে বাংলাদেশিরা ইংরেজি জানে না, এরকম সেরকম, তখন আমার মধ্যে মানে আরো বেশি হয়। কারণ আমি বিশ্বাস করি যে বাংলাদেশিরা পারে না এমন কোনো জিনিস নেই দুনিয়াতে। কারণ যেই জাতি ভাষার জন্য জীবন দিতে পারে, যেই জাতি মানে অস্ত্র ছাড়া যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারে, সেই জাতি মানে ইংরেজি একটা ভাষা, যেই ভাষা আমরা 14 বছর, যেটা অনেকে লিখেছেন আমার ইউটিউবের কমেন্টে হয়তো প্রায় 2-3 হাজার কমেন্ট হবে, যারা একটা কথা বলেন যেটা আসলে আমার চোখ দিয়ে সবসময় পানি চলে আসে, যে আপনার মতো শিক্ষক বাংলাদেশের প্রতিটা, এটা শুধু ইয়েতে না, মানে আগরতলা, আসাম এবং ওয়েস্ট বেঙ্গলে এরাও বলেন যে বাংলাদেশ এবং ভারতে এরকম শিক্ষক থাকলে হয়তো আমাদের আজকে বুড়া বয়সে এই ইংরেজি শিখতে হতো না, এত কষ্ট করতে হতো না। তো এখন মানে মানে বাংলাদেশের প্রতিটা স্কুল কলেজে আপনার মতো শিক্ষক একজন দরকার। তো এই জাতীয় কমপ্লিমেন্ট পাওয়ার যোগ্যতা আমার হয়েছে কিনা জানি না, কিন্তু এটা অনেক লিখেছেন, অনেক লেখালেখি হয়েছে এবং এগুলোই আমাকে আসলে মোটিভেট করেছে টু কন্টিনিউ। আদারওয়াইজ আমি পারতাম না, কারণ আমি অনেক সময় চিন্তা করেছি আই উড গিভ ইট আপ, আমি কুইট করব, কারণ এটা আসলে খুব টাফ। কারণ আপনি ইংল্যান্ডে থাকেন, ইংল্যান্ডের লাইফ স্টাইল এন্ড অস্ট্রেলিয়ান লাইফ স্টাইল, দেয়ার ইজ 0% ডিফারেন্স বিটুইন দিস টু কান্ট্রিজ। তো একই রকম, এত ব্যস্ত, এবং আমরা থাকি সবচেয়ে মানে মানে বিজিয়েস্ট সিটিজ। আপনি থাকেন মানে ম্যানচেস্টার, লন্ডন, একই কথা আমি মনে করি। আমি থাকি সিডনিতে। জীবনযাপন যে কত ফাস্ট আমি জানি। কিভাবে মানে প্রতিযোগিতাতে টিকে থাকতে হয় সবকিছুতে। চাকরি বললি, মানে যেকোনো কিছু, ব্যবসা করলে, যেকোনো কিছুতে। তো এখন মানে এরপর আমি সময় বের করার চেষ্টা করি, এবং এ পর্যন্ত আমার 2টা চ্যানেলে, arif.com এবং সিডনি ইংলিশ স্কুলে সম্ভবত, এবং আরেকটা আছে সেটা আরিফ এডুকেশন, সেখানে আমি আসলে বাংলা বলি না, শুধু ইংরেজি করি। সেটা মূলত করা হয়েছিল আমার অস্ট্রেলিয়ান স্টুডেন্টদের জন্য, বিভিন্ন কলেজে এবং ইউনিভার্সিটির, এবং বিভিন্ন দেশীয়রা ফলো করে, এখন অনেক বাংলাদেশীয়রা করে, অনেক ইন্ডিয়ানরাও করে। তো 3টা চ্যানেলের মধ্যে arif.com এবং সিডনি ইংলিশ স্কুল, তো সব মিলিয়ে আমার হয়তো প্রায় 400 থেকে 500, মানে দেয়ার উড হ্যাভ বিন মানে অ্যাবাউট 400 এবং মানে কি বলে মানে এই পর্ব হয়েছে, এপিসোডস হ্যাভ বিন পাবলিশড, এবং গড়ে হয়তো 20 থেকে 25 মিনিট করে হবে। তো এতগুলো কথাটা বলার উদ্দেশ্য এই জন্যই যে আমি এই শক্তিটা পেয়েছি আসলে আমার স্টুডেন্টদের কাছ থেকে, এবং অবশ্যই আমার ফ্যামিলির অনুপ্রেরণা না পেলে, সমর্থন না পেলে আই কুডন্ট ডু এনিথিং। তারা অনেক স্যাক্রিফাইস করে, আমার পুরো পরিবার, এবং প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করেন, অসংখ্য মানে সময় দেন, অনেক মানে ধৈর্য ধারণ করতে হয় তাদের, নইলে আমি পারতাম না। আমার জন্য কোয়াইট থাকতে হয় তাদের ঘরের ভিতরে খুব সুন্দর। তোমার ডেডিকেশন, যেটা কারণে তুমি আজকে মাশাআল্লাহ এই পর্যায়ে আসছো। আমি উই প্রে দ্যাট ইউ বিকাম মোর সাকসেসফুল, এবং এটা সত্যি সত্যি। এখন 2-3টা প্রশ্ন আছে, আসলে খুব জেনারেল প্রশ্ন আর কি। যদি আমি জেনারেল প্রশ্নগুলো আমি বলে দিই, যেমন একজন বলতে সহজ হবে ইংরেজি কথা বলার জন্য কি করা লাগে, এটা খুব জেনারেল কোয়েশ্চেন। আবার একজন বলছে যে ইংরেজি বলার জন্য গ্রামার শেখা কি অনেক জরুরি? জি, জি, আমি প্রশ্নটা দেখেছি। হ্যাঁ, যে ইংরেজি বলার জন্য গ্রামার কি জরুরি? আচ্ছা, আমি এই দুইটা বিষয়ে বলি। হ্যাঁ, প্রথমত আমি বলি যে এই মানে ইংরেজি সহজভাবে। আসলে এই প্রশ্নটাই ঠিক না। কারণ কোন ভাষার মধ্যে কোনো সহজ বা কঠিন কোনো বিষয় নয়। বিষয়টা হচ্ছে সিস্টেম, যেটা আমি কিছুদিন আগে এই ইউকে থেকে একজন আমার ইন্টারভিউ নিয়েছিলেন। প্রায় লক্ষাধিক লোক সেটা দেখেছিলেন, আমি জানি। আসলে কোনো কিছুর কোনো শর্টকাট নেই, যেটা আমাকে অনেকেই বলেন যে স্যার, আরিফ স্যার, শর্টকাটে কিভাবে ইংরেজি শেখা যায়? আমি বললাম, আমি কিন্তু বুঝেছি, তারপরে তাকে একটু মজা করে বলি, শর্টকাট বলতে কি? শর্টকাটে তুমি সদরঘাট, গুলিস্তান যেতে পারবা, কিন্তু শর্টকাট ইংরেজি কিভাবে শেখা যায় আমি জানি না। তবে আমাদের পদ্ধতি, ওই যে আপনি 4টা পদ্ধতির কথা বললেন, এখানে পদ্ধতি একটাই হতে হবে, সেটা হচ্ছে নিয়মের মধ্যে আসা। আমি যদি বলি যে আমি এই ধর্মেরও সেই ধর্মেরও, তার মানে আমার কোনো ধর্ম নাই। আমার ধর্ম থাকলে একটাই থাকতে হবে। তো যারাই যে ধর্ম ফলো করেন, তার ইসলাম হতে হবে বা হিন্দু হতে হবে বা খ্রিস্টান বা বুদ্ধিজম, কারণ প্রতিটা একটা সিস্টেমে চলে, তাদের ওই সিস্টেম মানতে হবে। আমি সব সিস্টেম, ইফ আই ফলো অল দ্য রিলিজনস, মানে টু
follow all of them, to embrace them, I can't do that. It cannot happen. কারণ সবগুলোরই কিছু নিজস্ব গতি আছে। তো একটা ভাষা যখন আমরা বলি তখন ভাষার গতিটা এটাই যে একই সাথে ওই যে আপনার দ্বিতীয় যে প্রশ্নটা সেটাও চলে আসছে যে গ্রামার। অনেকে বলে গ্রামার ছাড়া আমাকে ইংরেজি বলতে হবে। তো আমি এই যে কথাটা বলল সে যে গ্রামার ছাড়া আমাকে ইংরেজি বলতে হবে, এখন আমি যদি বলি এটা কি, এটা কোন কাল, এটা হচ্ছে কি ফিউচার ইনডেফিনিট বা সিম্পল টেন্স, তাহলে এইটাই তো পার্ট অফ গ্রামার। কারণ আমরা গ্রামার বইতে গেলেই কিন্তু বিভিন্ন টেন্স দেখি, ঠিক না? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এবং এগুলোর অধীনে 4টা করে কাল, মানে মানে শ্রেণীবিন্যাস। তার মানে গ্রামার ছাড়া কিন্তু আমি কিছুই করতে পারবো না। আমি যাই বলবো, এভরি ওয়ার্ড ইজ এ পার্ট অফ স্পিচ, এটা আমাদের মনে রাখতে হবে। এবং পার্ট অফ স্পিচ হচ্ছে গ্রামারের মূল তত্ত্ব। আমরা যদি ধর্মীয় মতে বলি যে আমাদের ধর্ম মানে কি, মানে কোরআন। কোরআন যেমন মানে এটা গ্রামার বইয়ের ঊর্ধ্বে আমি মনে করি, মানে কোরআনের জন্য ধর্মীয় মতে। হিন্দুরা হয়তো বলবেন গীতা, খ্রিস্টানরা বলবেন বাইবেল। তো আমি ইংরেজির জন্য মনে করি যে গ্রামার জিনিসটাকে মানুষ ভয় পায়। ওই যে আপনি একটু আগে বলছিলেন আমাদের দেশে আসলে একদিক দিয়ে যদি পরীক্ষার আগের দিন বাঘ আসে আর একদিক দিয়ে ইংরেজি আসে, আমার মনে হয় বাঘের কাছে চলে যাবে কিন্তু ইংরেজির দিকে যাবে না, এত ভয় পায়। এটা হলো আমার অভিজ্ঞতা। এটার কারণ হচ্ছে মুখস্থ বিদ্যা। এই মুখস্থ বিদ্যা হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বড় সিস্টেম জনিত ত্রুটি, যে আমরা স্কুল কলেজে গরু, গাধা, ঘোড়া, গাভী বিভিন্ন রচনা পড়ি। ওই যে আমি গত ইয়াতেও বলছিলাম যে একজন আমার পরিচিত, তাকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল, এটার মানে কি? সে বলেছিল গরু একটি বিধবা প্রাণী। তখন আমি বললাম গরুর শাদী হলো কবে, বিয়ে হইলো কবে? তার মানে সে মুখস্থ করেছে, তার মাথা দিয়ে যা এসেছে তাই সে বলে ফেললো। এখন মুখস্থ বিদ্যা যদি আমি না, মানে আমাদের দেশে কি হয়, আমরা 8-10টা রচনা মুখস্থ করি। অনেক টিচার আছেন আমাদের, এটা আরেকটা সমস্যা, তারা বলে যে তুমি এত রচনা মুখস্থ করার দরকার নেই, তুমি সিম্পলি কি করবা, এই বাংলাদেশ জাতীয় যতগুলো রচনা আছে, যেমন বার্ডস অফ বাংলাদেশ, রিভার্স অফ বাংলাদেশ, তারপরে অ্যানিমালস অফ বাংলাদেশ, এইভাবে সবগুলো মুখস্থ করে ফেলো, একটা না একটা কমন পড়বেই। দেখা গেল ওই পরীক্ষায় বাংলাদেশ দিয়ে কোনো ইয়েই আসে নাই। তো এখন সমস্যা হচ্ছে যে আমি যদি নিয়ম জানি, শর্টকাটের নিয়ম বলছি না, রুলের মধ্যে চলি, তাহলে আমি যদি গরু রচনা পড়ার পর পরীক্ষায় যদি হাতি রচনাও আসে আমি লিখতে পারবো। আবার অনেক টিচার এটাও বলে যে তুমি শুধু গরুর জায়গার মধ্যে ওই যে ঘোড়া লাগিয়ে দিবা, হর্স লাগিয়ে দিবা, হয়ে যাবে। এখন আমি যদি বলি এ cow is a domestic animal, এখন হর্স ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল, এটা কি বললে হবে? হবে না। এবং আমরা পরের বাক্যটা শিখেছি মুখস্থ, cow gives us milk, রাইট? তো এখন এই ঘোড়া কিন্তু দুধ দেয়, কিন্তু আমাদেরকে দেয় না। ঘোড়ার বাচ্চাদেরকে দেয়, হাতির বাচ্চাদেরকে দুধ দেয়, কিন্তু আমাদেরকে কিন্তু দেয় না। এখন আমি যদি ঘোড়া এই গরুর জায়গায়, মানে গাভীর জায়গায় সরি, এই হাতি বা গাধা বা এগুলো লাগাই, তাহলে কিন্তু রচনা হবে না। মানে অর্থ হবে কিন্তু অর্থ গ্রহণযোগ্যতা পাবে না, ঠিক না? যেমন আমার গ্রুপে কয়েকদিন আগে একজন লিখছিল যে মানে এই মানে আই হ্যাভ এ খাও, আই ওয়াজ এ খাও, আই হ্যাড এ খাও, এগুলো কোনটা ঠিক কোনটা রং? একজন বলছে সবগুলোই সত্য, আর আমার একজন মডারেটর সম্ভবত বলছিলেন যে মানে না, আই ওয়াজ এ খাওয়া হবে না। আসলে উনি একভাবে চিন্তা করেছেন, তবে আরেকজন যিনি লিখেছেন উনি আসলে সত্য। এই জন্য যে আই ওয়াজ এ খাও এটা কিন্তু বাক্য হিসাবে কিন্তু ভুল না, কিন্তু অর্থগত দিক দিয়ে ইট ডাজন্ট মেক সেন্স, কারণ আমি নিজে মানে গরু হওয়া এটা সমীচীন নয়। তো এখন আমি যেটা বলতে চাচ্ছি যে আমি এখন বুঝতে হবে যে আমি কি বলতে চাচ্ছি, হোয়াট আই এম গোয়িং টু সে হিয়ার। আই ওয়াজ এ খাও, ইটস এ কারেক্ট সেন্টেন্স, বাট ইট ডাজন্ট ক্যারি দ্য ভ্যালিড মিনিং অফ ইট। ঠিক আছে, যেটা আমি বলতে চাচ্ছি। তো এখন এই যে জিনিসটা, আমাকে গ্রামার গুলো ভালো করে বুঝতে হবে অবশ্যই। আমি যদি আমার নিজের ভাষার ব্যাকরণ ভালো জানি, আমি ইংরেজিও ভালো জানবো, এটা আমি মনে করি। শুধু ইংরেজি না, আমাকে জাপানিজ ভাষাও কিছু শিখতে সহযোগিতা করেছিল এক সময়। এটা নিয়ে আমি একটা পর্বে আলোচনা করবো শীঘ্রই, সেই জন্য আমি এটার আসলে রহস্যটা এই মুহূর্তে আই ডোন্ট ওয়ান্ট টু রিভিল ইট। তো এখন কথা হচ্ছে যে আমি আসছি আরো একটু কনক্লুশনে কুইক। যে সমস্ত বন্ধুরা আপনাকে ফলো করেন এবং জানতে চাচ্ছেন যে সহজে শেখার উপায়, আমি ইউটিউবে অনেক চ্যানেলের দেখেছি কিভাবে পড়ায়, অনেক ভালো ভালো এপিসোড অনেকেই করেন, কিন্তু একটা জিনিস করেন না যে নিয়মের মধ্যে। তো আমি arif.com যখন শুরু করি সালমান ভাই, তখন আমি যেটা শুরু করি, আমি ABCD দিয়ে শুরু করি, মানে ABCD থেকে বিশেষ করে এই যে সাবজেক্ট গুলো আই, উই, ইউ, হি, শি, ইট, দেয়, প্রত্যেকটার অর্থ। কারণ আমি এমনও স্টুডেন্ট দেখেছি
দেয় অর্থ, যেমন আমাকে অস্ট্রেলিয়াতে আসার পরে একজন সে MBA করছিল একটা ইউনিভার্সিটিতে, সে আমাকে বলে যে আমার ডাক নাম মুন্না, যে মুন্না ভাই দেয়ের সাথে কি ডাজ হয় না, দেয় ডাজ নট। সে আমাকে বলছিল হি গোজ টু ইউনিভার্সিটি, ক্যান ইউ বিলিভ, ইন অস্ট্রেলিয়া, ইন সিডনি। এবং সে মানে এত উইক এই বিষয়গুলোতে, মানে সে দেয়ের সাথে ডাজ নট হবে না ডোন্ট হবে, হি ওয়াজ কনফিউজড। তো এভাবে সে, আমি এখানে আছি, আই এম হিয়ার, আমি এখানে ছিলাম, আই ওয়াজ হিয়ার বলতে পারে না। এবং আমি বাংলাদেশে অনেক সময় অনেককে জিজ্ঞাসা করি যে কম্বিনেশন অফ 2 to 3 ওয়ার্ড, যে আমি আছি বলো, আমি সেখানে ছিলাম বলো, সে সেখানে ছিল বলো, তুমি কেমন আছো, হাউ আর ইউ, এটা মুখস্থ বিদ্যা, এটা কিন্তু মুখস্থ বিদ্যা। সে কেমন আছে তখন বলে হাউ আই হি। তোমার ভাই কেমন আছে, হাউ আর ইউর ব্রাদার। কথাগুলো শুনেন, আমি এক্সাম্পল গুলো এই জন্য দিচ্ছি, আমাদের দুর্বলতা হচ্ছে কোথায় ভাই জানেন, আমাদের দুর্বলতা হচ্ছে একদম বেসিকে। আমরা বেসিক ইংরেজি জানি না, যে এই যে আমি তুমি কেমন আছো এটা আমরা মুখস্থ বিদ্যার মতো, মানে শুনতে শুনতে উই নো, উই আর ইউজড টু হিয়ারিং ইট অল দ্য টাইম ফ্রম হিয়ার এন্ড দেয়ার। বাট তার ভাই কেমন আছে, তোমার ভাই কেমন আছে, এটাই বাংলাদেশের কয়জন লোক জানবে। আমার চ্যানেল যারা ফলো করেন তাদের অনেকে জানতেন না, আমি জানি, এখন তারা এই ভুলগুলো করেন না। তো এখন আমি যেটা বলতে চাচ্ছি যে এই বেসিক বিষয়গুলো দিয়ে আমি একদম arif.com-এ আজ থেকে 2.5-3 বছর আগে শুরু করি, এবং স্টেপ বাই স্টেপ আমি একদম সবগুলো কাল, মানে আমার উদ্দেশ্য আসলে গ্রামার বলে শিখানো, এটা আমি বলি না, তেমন টার্মগুলো অনেক সময় বলতে হয়। আমি প্র্যাকটিক্যালি যে এই যে জড়তাগুলো, বেসিক বিষয়টা স্ট্রং করা, এবং বেসিকটা যারা শক্তিশালী করতে পারবে তারা আইএলস নিজেরাই করতে পারবে। আমি অনেককে দেখেছি যে ইংরেজির ব জানে না, কিন্তু তারা কি করে সরাসরি ঢাকার বিভিন্ন কোচিং সেন্টারে বা বিভিন্ন জায়গায় গিয়ে আইএলস এ ভর্তি হয়। আমি কোনো সেন্টারের বিরুদ্ধে বলতে চাচ্ছি না, তারা অবশ্যই ভর্তি হবে, কিন্তু ভর্তি হতে হলে তার যে বেসিক জিনিসটা, আমি যদি এই আলিফ বা তাসা না জানি, সিপারা পড়তে না জানি, কায়দা, আমি কিন্তু কোরআন শরীফ পড়তে পারবো না। তো এখন কাউকে যদি বলা হয় যে হ্যাঁ তুমি তো আলিফ বা পারো, এখন কোরআন শরীফ নিয়ে নাও, কি হবে? কোরআন শরীফ নিয়ে যে সে যে ভুলটা করবে, যে হি অর শি ইজ গোয়িং টু আন্ডারস্ট্যান্ড নাথিং। এই মানে আইএলস করাটা এমন ভুলই, কারণ আইএলস করতে হলে আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক। আইএলস যারা জানেন না, এটা হচ্ছে যারা বিদেশে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এসব জায়গায় পড়তে হয়, তাদেরকে এটা বলে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। যে এটা পাস করে আপনার কোনো ইউনিভার্সিটিতে আসতে হলে এই আইএলস মিনিমাম মার্কস না হলে এইসব দেশে ইউনিভার্সিটিতে পড়তে। আইএলস এখন যেমন অস্ট্রেলিয়াতে 6.5 এর মতো লাগে মাস্ট, এবং অনেক বিশ্ববিদ্যালয়ে বা এই যে এই রেসিডেন্সি পাইতে হলে, আমাকে অনেকেই এই প্রশ্নটা করেন, তাদের হয়তো এটা হেল্পফুল হবে, মানে 7 থেকে 7.5 চায় তারা, অনেক কষ্ট। এখন এক সময় ছিল 5.5, আমি জানি আমার অনেক স্টুডেন্ট, আমার এক চাইনিজ স্টুডেন্টই ছিল অস্ট্রেলিয়াতে, সে 7.5 পেয়েছিল আমার অধীনে এক জায়গায়, প্রথমবার পেয়েছিল 4.5, 4.5, তারপরে সে 7.5 পেয়েছে, কত ডেডিকেটেড। তার স্কুল জীবনে কোনো ইংরেজি বই ছিল না, মানে ইংরেজি ভাষা ছিল না, সব চাইনিজ ম্যান্ডারিন। আর আমাদের দেশের ছেলে মেয়েরা 14 বছর ইংলিশ বাধ্যতামূলক ভাবে পড়ে, সারা বছর প্রাইভেট পড়ে ইংরেজি শিক্ষকের কাছে, তারপরেও কি করে, কিছুই জানে না। সে কেমন আছে বলতে পারে না, প্রচুর চাইনিজ স্টুডেন্ট ছিলাম বলতে পারে না, ওরা অনেক ভালো। আচ্ছা, আমি একটু আমাদের তো মানে সংক্ষেপ করতে হবে। আমি 2-3টা প্রশ্ন, আর 2টা প্রশ্ন আছে, 2টা প্রশ্ন নিব। একটা হচ্ছে যে একটা একটু জেনারেল প্রশ্ন, একজন লিখেছেন আবরার শামীম, উপমহাদেশে ইংরেজ শাসন আমলে তৎকালীন মুসলমানরা ইংরেজি শিক্ষার বিরোধিতা কেন করেছিল, এই ব্যাপারে জানালে খুশি হব। আসলে ব্যাপার হচ্ছে যে এটা জ্ঞানের অভাব, এবং এখানে আমাদের আলিগড় মুসলিম ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা স্যার সাহেব আহমদ খানের জন্য দোয়া আসে, উনি এই কাফের ফতোয়া নিয়ে উনি কাজ করেছেন, এবং উনি এই ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছেন যেখান থেকে লক্ষ লক্ষ উচ্চশিক্ষিত মুসলমানরা এই উপমহাদেশে বেড়েছে, এবং এটার আলোক দিয়ে আরো অন্যান্য ইউনিভার্সিটি রয়েছে। এটা আমাদের এই একটা সমস্যা ছিল, শুনো, ভাষা কিন্তু কোনো সমস্যা না। ভাষা, ইংলিশ ভাষা বলেন, আপনি চাইনিজ ভাষা বলেন, আপনার ভাষা কিন্তু কোনো প্রবলেম না। সংস্কৃত ভাষা বলেন, ভাষায় আছে, ভাষায় সমস্যা অন্য জায়গাতে, যে পছন্দ হয় ইংরেজদের পছন্দ না হয় ইংরেজদের পছন্দ, ইংরেজি ভাষা দিয়ে ইংরেজদেরকে ডাউন করতে হয়েছে। যেমন নজরুল কবি নজরুলের কথা আছে না, যে শিকল পরা ছল মোদের শিকল পরা ছল, এই শিকল পরি শিকল তোদের করবো রে বিকল। তো
ওদের শিকলটা না বললে শিকল করতে পারবে। আচ্ছা, আমি মনে করি এটাই যে ল্যাক অফ মানে নলেজ, মানে এটা আসলে সময়। হ্যাঁ, উনি যে প্রশ্নটা করেছেন এটা অনেক বছর আগের কথা, হ্যাঁ, বহু বছর আগের কথা। তখন এখন মানুষের মেন্টালিটি ছিল ডিফারেন্ট। এটা আসলে তাদের দোষ না। ওই না, না, সময় যদি আপনি জন্মগ্রহণ করতেন, আমি জন্মগ্রহণ করতাম, আই উড হ্যাভ ওই যে প্রবাবলি দ্য সেম রিফ্লেকশন। বললাম না, ডেভিড ক্রিস্টাল বলেছে যে সবাই এই ভাষাটাকে ঘৃণা করতো, তো ইংরেজিতে ঘৃণা করতো। এবং এটা ভাষা এমন একটা জিনিস যে আপনি যদি কোনো লোককে অপছন্দ করেন, তার ভাষাকেও অপছন্দ করতেন। এই জন্য আমাদের বাংলাদেশে দেখবেন উর্দু ভাষা অপছন্দ করে বেশি, কারণ এই পাকিস্তানের সাথে একটা সমস্যার কারণে উর্দু ভাষার প্রতি এবং এখন ইন্ডিয়ার প্রতি অ্যাগ্রেসিভ, এই জন্য হিন্দি ভাষাটা অনেকেই অপছন্দ করে, এবং এটা একটা প্রবলেম আছে। আচ্ছা, একটা প্রশ্ন আছে আরিফ মাহিন করেছেন যে আমরা যদি নতুন প্রজন্মকে আমাদের মাতৃভাষার পাশাপাশি আন্তর্জাতিক ভাষা ইংরেজি শিখাতে চাই তাদের শিক্ষা জীবনের শুরু থেকে প্রাতিষ্ঠানিকভাবে, তাহলে আমাদেরকে কি করণীয়? স্কুলের প্রথম শ্রেণী থেকেই ইংরেজি কথাবার্তা পারদর্শী করতে হলে কি করতে হবে? আপনাদের অভিজ্ঞতা থেকে কিছু ধারণা দিলে ভালো হতো। আমি আমার কথাটা বলে নিই প্রথম, আমাদের পক্ষে, আমার পক্ষে, আরিফের পক্ষে সম্ভব না কিছু করার, কারণ এটা সিস্টেমের ব্যাপার। এই জন্য সিস্টেমটার কারণে আমি সিস্টেমে সবসময় এইটা কথা বলি, আমাদের দেশের সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে, আমাদের দেশের প্র্যাকটিক্যাল সিস্টেম আনতে হবে, এবং একটা এক্লেকটিক সিস্টেম, ইংলিশ, বাংলা, আরবি সব মিলিয়ে এমন একটা এডুকেশন সিস্টেম যে আলাদা আলাদা শিক্ষা প্রতিষ্ঠান, সবাই ইংরেজি ভালো জানবে, বাংলা ভালো জানবে, আরবি ভালো শিখবে, ইসলাম ভালো শিখবে, সায়েন্স, টেকনোলজি, ম্যাথমেটিক্স সব শিখবে। এরকম সিস্টেম আমাদের মধ্যে করা উচিত। এটা আলাদাভাবে আমাদের করা ডিফিকাল্ট, কিন্তু ব্যক্তিগতভাবে অনেক কিছু করা যেতে পারে। আরিফ, তুমি যদি কোনো কিছু অ্যাড করতে চাও। না, না, আমি একমত। ওই ঘুরেগারের সিস্টেম, কারণ আমরা তো আর দেশের আসলে বুদ্ধিজীবী না। তো আমাদের দেশের আমি মনে করি বুদ্ধিজীবী তারাই যারা ক্ষমতায় আছেন, মানে যখনই যে থাকেন, যেই থাকুক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, ডাজন্ট ম্যাটার। তো আমার কথা হচ্ছেন যে যারা ওনারা মুরব্বী, আমি মনে করি মানে ওনারা মানে মানে যেমন শিক্ষা মন্ত্রণালয় আছে, তাদের এই ধরনের ব্যবস্থাগুলো নিতে হবে যে কিভাবে, কারণ আমি জানি যে আমাদের এই প্রথম সারির যে দলগুলো, সেখানে মন্ত্রী সবাই সবসময় যারা থাকেন তাদের অনেকেই একটা বিশাল অংশ তারা আসলে they were highly educated from মানে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, এই জাতীয় দেশগুলো। তো তারা কিন্তু শিক্ষা ব্যবস্থার সাথে মানে দে আর ভেরি মাচ ফ্যামিলিয়ার উইথ দ্য সিস্টেম, তারা কিন্তু জানেন। এখন এটা আসলে আমরা এই যে আলোচনার মাধ্যমে গণসচেতনতাটা আমরা সৃষ্টি করতে পারি, এবং এগুলো যদি ওনারা শুনেন ভালো, অবশ্যই আমাদের দেশের জন্য ভালো, কারণ আমরা কথা বলছি কিন্তু দেশের ভালোর জন্য। আমরা যদি এগুলো নিয়ে আলোচনা না করি, আমরা কিন্তু ইংরেজি ভুলে যাব না, বা আমাদের কোনো ক্ষতিও হবে না। কিন্তু ক্ষতিটা কিন্তু তাদেরই হবে যারা দে আর ইনভলভড, এবং তাদের দরকার, দে ডিপেন্ড অন দিস ল্যাঙ্গুয়েজ। এবং এটা শুধু মানে ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা আসার বা যাওয়ার জন্য নয়। আপনি ফেসবুকে একটা কিছু করবেন, একটা বিদেশি ফার্মে কাজ করবেন, ইউটিউবে একটা সার্চ দিবেন, যে কোনো কিছু করবেন, আপনাকে কিন্তু ইউ হ্যাভ টু রিলাই অন ইংলিশ। ইংরেজিটা জানতে হবে। আমি যখন বাংলাদেশি ইউনিভার্সিটিতে পড়াতাম, আমি যেসব ইউনিভার্সিটি সবগুলিতেই আপনি এমবিএ পড়বে, বিবিএ পড়বে, কম্পিউটার সায়েন্স পড়বে, ইংলিশে লেকচার। এখন আমি থেকে প্রথমে আমি ইন্টারভিউ বোর্ডে থাকতাম, আমি তো বিবিএ এর টিচার না, আমি ইংলিশের টিচার, বিবিএ তে ইংলিশ পড়াইতাম, কিন্তু আমি ইন্টারভিউ বোর্ডে থাকতাম ভাইভাতে, ইংলিশ কতটুকু পারে, সে লেকচার ফলো করতে পারবে কিনা। তবে আপনি তো ইউনিভার্সিটিতে ঢুকতে পারবেন না, আপনার তো রাস্তা সবখানে বন্ধ যদি ইংলিশ না জানেন। না, এইটাই কারণ। ওই যে বললাম না যে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে আসার পর সে যখন কথা বলতে পারছে না, তখন তাকে হি ওয়াজ গেটিং ইনসাল্টেড বাই দ্য লেকচারার। তো আমার খুব খারাপ লাগলো, এবং এটা অস্ট্রেলিয়াতে যেখানে হচ্ছে, বাংলাদেশে ওটা স্বাভাবিক। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমার মনে আছে যে একটা বিশ্ববিদ্যালয়ে যখন আমাকে মানে এই ভাইস চ্যান্সেলর ইন্টারভিউ নিচ্ছিলেন, সে, আমি নাম বলবো না ইউনিভার্সিটি, সে বলছিল যে এখানে আপনার একটু বাংলায়ও লেকচার দিতে হবে মেইনলি, কারণ ছাত্রছাত্রীরা বুঝবে না ইংরেজি। তখন আমি বুঝে গিয়েছিলাম যে এটার মান হয়তো বেশ একটা ভালো হবে না, এবং আমি জানি বাংলাতে আমার লেকচার দিতে কোনো সমস্যা নেই, যদি আমার মোস্টলি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা হয়েছে একটা মানে বিশাল অংশ। তো তারপরে আমি আর এটাতে মানে আর যাই নাই। তারপরে আমি ওই মানে ইস্ট ওয়েস্ট, মানারত, ঢাকা ইন্টারন্যাশনাল এগুলোর ভিতরে সীমাবদ্ধ থাকি, কারণ সেগুলোতে এই ধরনের কোনো প্রশ্ন আসে না, এবং আমি সেই জায়গায় 100% মানে ইংরেজিতে লেকচার দিয়েছি। এই ইউনিভার্সিটি গুলোতে আমি 100% ইংরেজিতে, আমার কোনো বাংলা বলতে হয় নাই,
ক্লাসের বাহিরে হয়তো আই হ্যাড টু স্পিক এ লিটল বিট অফ বেঙ্গলি উইথ মাই স্টুডেন্টস, কিন্তু আদার দেন দ্যাট আই ডোন্ট হ্যাভ টু স্পিক ইন বেঙ্গলি এট অল। বলতে হয় নাই। আমার তো তো প্রায় এখন হয়ে যাচ্ছে, আমি খুব তাড়াতাড়ি শেষ করবো। আর দুইটা কোশ্চেন আছে এখন আসছে, যে সমস্যা এই শাহজাদ পাটোয়ারি IELTS না IELTS, IELTS আমাকে কি করতে হবে? এই যে প্রশ্নটা আমি আইএলস এর জন্য আমি কিছু কথা আগেই বলছিলাম। আইএলস এর জন্য অবশ্যই আমাদের আইএলস এ কিন্তু 4টা পার্ট আছে, এটা বুঝতে হবে। শুধু আইএলস না, আমরা যদি টোফেল করি, এখন পিটি আর একটা জিনিস আছে, তারপরে কেমব্রিজ আছে, বিভিন্ন ধাপে কিন্তু মানে মিডিয়াম টাইপের কিন্তু ইংরেজি হয়ে গেছে, মানে বিভিন্ন মানে ইয়েতে মানে একটা সংগঠনের মতো এগুলো তারা করায়। তো আইএলসটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ আর টোফেলটা হচ্ছে আমেরিকান ইংলিশ। তো এখন এটা আপনাকে মানে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোনটা করবেন। আপনি যদি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, ইংল্যান্ড এই সমস্ত দেশে যান তাহলে আইএলস করা উচিত, পিটিও করতে পারেন। আর আপনি যদি আমেরিকা, কানাডা, সাউথ আফ্রিকা এই সমস্ত দেশে যান, এগুলো সব ইংলিশ স্পিকিং কান্ট্রি আমরা জানি, তাহলে আপনাকে টোফেল করতে হবে, টেস্ট অফ ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ। তো এখন আইএলস করার আগে আপনাকে জিজ্ঞাসা করতে হবে যে হাউ মাচ নলেজ ইউ হ্যাভ ইন বেসিক ইংলিশ, যেটা আমি বলছিলাম। কারণ এই জিনিসটাই আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। এটা জানার পর তারপরে আপনাকে 4টা ধাপ যেটা বলছিলাম, সেটা হচ্ছে যে আইএলস এ যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে রাইটিং, রিডিং, স্পিকিং এন্ড লিসনিং। এখন আপনাকে প্রতিটাতে ওয়ার্কআউট করতে হবে যে আমি রাইটিং এ কতটুকু ভালো। কারণ আপনাকে প্রতিটা সেক্টরে আগে ছিল কি মানে ব্যান্ড মানে গড়ে আপনি 5.5 6 পেলেই হবে, কিন্তু এখন মানে বলে যে প্রত্যেকটাতে ইন্ডিভিজুয়ালি 6.5 7 পেতে হবে। তো আগে দেখা যেত যে কেউ হয়তো স্পিকিং একটু ভালো, এটাতে 8 মানে 7.5 পেলো, আরেকটাতে 5.5 পেলেও গড়ে গিয়ে ওই একটা সুন্দর একটা লেভেলে চলে আসলো, হয়তো 6.5 হয়ে গেল সবগুলো মিলিয়ে। কিন্তু এখন কিন্তু দিস ইজ নট অ্যাকসেপ্টেড। এটা কিন্তু মোস্ট অফ দ্য মানে কান্ট্রি তারা বলে, মোস্ট অফ দ্য কান্ট্রিজে যে ইউ হ্যাভ টু গেট, ঠিক আছে, অন অ্যান অ্যাভারেজ অফ লাইক 6.5, মানে কোনোটাতে 6.5 এর নিচে বা 7 এর নিচে পাওয়া যাবে না। তো সেজন্য আমি বলবো যে ইউ হ্যাভ টু ওয়ার্ক অন ইচ অফ দেম ইন্ডিভিজুয়ালি, যে আমাকে লিসনিং এ ভালো হতে হবে, লিসনিং এ এত পেতে হবে, লিসনিং এর জন্য আমার কি কি করণীয়। এখন লিসনিং ভালো করার আগে আপনি যদি ইউএসএ যেতে চান আপনাকে কিন্তু টোফেল দিতে হবে, যে ইউএস এর কথা লিখেছেন তো। হ্যাঁ, টেস্ট অফ ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ না, তবে তারা আইএলস অ্যাকসেপ্ট করে। তবে আমি মনে করি টোফেলটা করলে ভালো, এই জন্য যে টোফেলটা সে যখন ফলো করবে, কারণ আমেরিকান ইংলিশ এবং ব্রিটিশ ইংলিশে কিন্তু উচ্চারণগত এবং বানানগত অনেক পার্থক্য আছে আমরা জানি। তো এখন টোফেলটা করলে সে যখন মানে স্পিকিং করবে বা মানে লিসনিং করবে, তখন কিন্তু সে আমেরিকান স্পিকারদের কথাগুলো শুনবে, এটা তার জন্য ভালো হবে। এই জন্য আমি বলছি। আর ব্রিটিশ ইংলিশ যদি ফলো করে আর সে যদি অস্ট্রেলিয়া আসতে চায় ফর এক্সাম্পল, বা ইংল্যান্ডে যেতে চায়, তাহলে সে আইএলস করলে ভালো, কারণ সেখানে কিন্তু সে ওই দেশীয় স্পিকারদের কথা শুনবে। ঠিক আছে, তো এটা আমি মনে করি আর কি। কারণ টোফেল করলেও কিন্তু ইংল্যান্ড, অস্ট্রেলিয়াতে আসা যায়, সমস্যা নেই। কিন্তু আমি মানে তাদের ভালোর জন্য আমি কথাগুলো বলছি। এখন যেটা বলতে চাচ্ছিলাম যে 4টা দিকের একটাতে কম হলে হবে না, 4টাতে ভালো হতে হবে। আমাদের দেশের শিক্ষার্থীদের বড় আরেক সমস্যা হচ্ছে রিডিং পড়া, রিডিং করতে পারে না, পরে একটা মানুষ বুঝে একটা। ঠিক আছে, সেই কারণে আমি রিডিং এ মারাত্মক গুরুত্ব দিই। এবং আমি সবসময় বলি আমার ক্লাস কোনো মুখস্থ বিদ্যার ক্লাস নয়, আমি যখন ক্লাস নিই আমার চ্যানেলে সবসময় আমার সাথে সাথে আপনারা বলবেন, সাথে সাথে বলবেন, বলতে বলতে দাঁত ভেঙে ফেলেন, মানুষ লেখ থেকে কলম ভেঙে ফেলেন, মানুষ দাঁত ভেঙে ফেলেন, কোনো সমস্যা নেই, কিপ স্পিকিং, কোনো সমস্যা নেই, কথা বলতে থাকুন এবং লিখুন এট দ্য সেম টাইম। আমি বলি লিখতে হবে এট দ্য সেম টাইম, কারণ একবার বললে লিখলে মানে 10 টাইমস মোর বেনিফিশিয়াল, যেটা আমার আম্মা আমাকে বলেছিলেন এবং আই হ্যাভ বিন বেনিফিটেড বাই দ্যাট। সেই জন্য আমি এটা সবাইকে বলি, ঠিক আছে, আমার স্টুডেন্ট এখানকার এদেরকেও বলি যে লিখবা, অনেক লিখবা। তো এখন যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে প্রতিটাতে অ্যাসেস করতে হবে যে আমি হাউ গুড আই এম এট ইচ অফ দিস সেগমেন্টস, যে আমি স্পিকিং এ কতটুকু ভালো, রিডিং এ কতটুকু ভালো। অনেকেই মনে করেন আমি স্পিকিং এ খুব ভালো, কিন্তু আবার রিডিং এ ভালো না, রিডিং এ ভালো আবার স্পিকিং এ ভালো না। কারণ এই জিনিসগুলো, কারণ এগুলো কিন্তু প্রত্যেকটা মানে যেমন স্পিকিং এর ইন্টারভিউ হয়, স্পিকিং বলে বলে অনেক টেস্ট দিতে হয়, যেমন পিটি হলে আবার এরকম, এখন পিটি খুব ফেমাস অ্যাজ ওয়েল। তো এখন কথা হচ্ছে যে এই বিষয়গুলো আগে জেনে তারপরে সে যদি বেসিকটা ভালো জানে। আর আমি বলবো যে আমার যে 2টা চ্যানেল arif.com এবং সিডনি ইংলিশ স্কুল, এই 2টাতে যতগুলো ভিডিও আছে ইতিমধ্যে হয়েছে, এগুলো যদি বুঝতে পারে, না বুঝার কোনো কারণ নেই। যে এবিসিডি বুঝবে এবং বাংলা বুঝবে, সে আমার চ্যানেল যদি বাই হার্ট ফলো করে, হয়তো কারোর 3 মাস লাগবে, কারোর 6 মাস লাগবে, কারণ সবার মানে প্রসেসিং পাওয়ার এক না।
যদিও আল্লাহ হ্যাজ গিভেন ব্রেইন টু এভরিওয়ান, কিন্তু আমি একটা জিনিস মনে করি এটা সত্য যে প্রসেসিং পাওয়ারটা খুব ইম্পর্টেন্ট। যে অনেকের একটু সময় লাগে, অনেকের একটু সময় কম লাগে। It doesn't really mean that you cannot be successful. You can be successful equally. তো আমি এটাই মনে করি যে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি শুরু থেকে ধারাবাহিকভাবে দেখে, তারপরে সে বলবে যে না, আই থিঙ্ক আই নো ইংলিশ, এটা বলতে বাধ্য। আমার যারা দেখছেন, যারা সালমান ভাইকে ফলো করেন, তারা আমি বলবো আপনারা arif.com-এ যাবেন, যাওয়ার পর প্লে লিস্টে যাবেন, চ্যানেলের প্লে লিস্টে যাওয়ার পর দেখবেন অনেক প্রোগ্রাম, বাংলাদেশে যেমন নাটক হয় না, অনেক চ্যানেলে গেলে আপনি যদি যান যে এটিএন বাংলা বা এনটিভি, চ্যানেল আই, দেখবেন যে বিভিন্ন প্রোগ্রাম দিয়ে রাখছে, ম্যাগাজিন অনুষ্ঠান এক জায়গায়, ধারাবাহিক নাটক, আবার প্যাকেজ নাটক। তো আমি কিন্তু আমার অনুষ্ঠানগুলো এমন ভাবে সাজিয়েছি ধারাবাহিকভাবে। তো আমি একদম শুরু থেকে আই, উই, হি সেখান থেকে শুরু করেছি, করতে করতে আজকে এখন অনেক দূরে এগিয়ে গেছি আমি আমার স্টুডেন্টদের সাথে। তো আমি যেটা বলবো, এবং এগুলো সবসময় আছে, আপনি প্লে লিস্টে যাওয়ার পর দেখবেন ইংলিশ ফর ডেইলি লাইফ বা দৈনন্দিন জীবন ইংরেজি ভাষা, দুইটার একটা লেখা আছে প্লে লিস্টে। যাওয়ার পর সেখানে আপনি একদম শুরু থেকে পার্ট 1, 2, 3, 4 দেওয়া আছে। 1টা আপনি প্রেস করার পর বসে বসে শুধু দেখতে থাকবেন, একটার পর একটা চলতে থাকবে। আমি এমন স্টুডেন্ট পেয়েছি যারা মানে সারা রাত্র দেখে পরের দিন সকালে বলেছে যে স্যার আমি দেখতে দেখতে 30টা ভিডিও দেখে ফেলেছি আজকে সারা রাত্র। সিডনিতে আমার সাথে দেখা হয় অনেক সময় রাস্তাঘাটে, অনেক মেয়েরা বলে যে আমার মা তো আপনার এমন ফ্যান, এভাবে বলে যে সে সকালে উঠে আব্বুকে নাস্তাও দেয় না, প্রথমে 9টা থেকে শুরু করে 1টা পর্যন্ত আগে আপনার ভিডিও দেখে, দেখার পর তারপর অন্য কাজ, এর আগে আর কোনো কাজ নাই। তো আমি মানে এই জিনিসগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে মানে আই গেট মোটিভেটেড, আই গেট ইন্সপায়ার্ড, আই গেট এনকারেজড। তো আমি এগুলো বলে অন্যদেরকে আমি মোটিভেট করতে চাই, আপনারা যাতে বেনিফিটেড হোক, কারণ আমার পরিশ্রম সার্থক তখনই হয় যখন আমি শুনি যে ইউ হ্যাভ লার্ন সামথিং। I want to introduce you to my people, আমার গ্রুপের, এবং তারা যেন মোটিভেটেড হয়। এখানে একটা 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 ভালো প্রশ্ন আসছে, আমি জানি না এটা তুমি কত উত্তর দিতে পারবা। এখনকার সময় কিন্ডারগার্টেনের স্কুলগুলিতে ক্লাস 4 পর্যন্ত স্কুল কর্তৃপক্ষ নিয়মিত চালায়, সেখানে আমরা এই 4-5 বছর কি করলে শিশুদের ইংরেজিতে পারদর্শী করা যাবে। উল্লেখ্য আমাদের এই ধরনের স্কুল আছে যেখানে আমরা আপনাদের থেকে আসা পরামর্শ বা আইডিয়া অ্যাপ্লাই করার চেষ্টা করতাম। মানে উনি বলতে চাচ্ছেন যে ওনার নিজস্ব স্কুল আছে যেখানে তারা নিজস্ব কারিকুলামে চালাইতে পারে। আমি মনে করি ছোট ছোট বাচ্চাদের জন্য আসলে বেসিক হচ্ছে যে কনভারসেশনাল ইংলিশ, ওদেরকে তো আপনি গ্রামার শিখাতে পারবেন না। ল্যাঙ্গুয়েজ, এই জন্য ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন একটা কথা আছে, একটা ল্যাঙ্গুয়েজ লার্নিং। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হচ্ছে যেটা ন্যাচারালি শিখে। আমরা যখন বাংলা শিখেছি, আমরা কি বাংলা কারক বিভক্তি সমাস শিখে বাংলা শিখেছি? আমরা বাংলা ন্যাচারালি শিখেছি। এটা ওইভাবেই বাচ্চাদেরকে ইংলিশ ক্লাসে ইংলিশ কথোপকথনের মাধ্যমে বলাতে হবে, এবং তার সাথে সাথে ইংলিশের স্ট্রাকচারগুলি আস্তে আস্তে দিতে হবে। আমি তাই মনে করি। এছাড়া আমার যদি টিচাররা স্টুডেন্টের সাথে ইংলিশে কথা বলে, আমার মনে আছে যে আমার বাচ্চাকে আমি আমার প্রথম মেয়েকে একজনকে বাংলাদেশি স্কুলে দিয়েছিলাম, ও 3 বছর বয়সে ওকে প্লে গ্রুপে দিয়ে দিয়েছি। ওরা সারাক্ষণ ইংলিশে কথা বলতো, ও কিছু বুঝতো না, কারণ আমরা বাংলা ভাষায় কখনো ইংলিশ কথা বলতাম না, কিন্তু 1-2 বছরের মধ্যেই সে একদম অনর্গল ইংলিশে কথা বলা শুরু করলো। তো ওইটাই ওই ইংলিশ মিডিয়াম স্কুলগুলো এভাবেই করে। তো এই একদম বেশি ছোট বাচ্চাদেরকে আমি মনে করি যে আসলে ক্লাসে ইংলিশ মিডিয়াম ইংলিশে কথা, কিন্তু টিচারদের ইংলিশে ভালো হইতে হবে। এটা এখন আপনার টিচাররা কিরকম আমার ধারণা নেই। I was going to add that. The টিচাররা how much they know, কারণ তারা যদি কনফিডেন্ট না হয়, তারা যদি ভালো না জানে, তাহলে কিন্তু বাচ্চারা they won't be motivated. I was going to say that, Salman bhai, thanks for reading my mind. এটা আপনাদেরকে নির্ধারণ করতে হবে, কারণ আমরা কিন্তু এখানে বসে একজন ইংল্যান্ড আর একজন অস্ট্রেলিয়া বসে কিন্তু we cannot ascertain how good they are at that. তাদেরকে আপনারা মানে প্র্যাকটিক্যালি মানে যতটুকুই জানে তারা তাদের বেসিকটা যাতে খুব শক্তিশালী হয়, কারণ কিন্ডারগার্টেন যেটা বলছেন আমরা কিন্ডি বলি সংক্ষেপে, ব্রিফ, তাদের বেসিকটা যদি স্ট্রং হয় তাহলে বাচ্চাদেরকে তারা ভালো করতে পারবে, এটা আমি জানি সত্যি কথা যেটা। কারণ আমি জানি, আমার চ্যানেল ফলো করেন অনেক টিচার আছেন যারা কিন্ডারগার্টেনে পড়ান, আবার অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি অনার্স মাস্টার্স করেছেন, তারাও আমার চ্যানেল ফলো করেন। এগুলো আমাকে খুব অনুপ্রেরণা দেয় যে তারা সেখান থেকে করার পরেও তারা আমার সিস্টেম পছন্দ করেন। ওয়েস্ট বেঙ্গলে আছেন একজন ভদ্রলোক, তিনি ইউনিভার্সিটির প্রফেসর বেশ কয়েকটা। উনি আমাকে বলেন যে আমার তো আসলে ইংরেজি জানার কিছু নেই, তবে তোমার সিস্টেমটা আমার খুব ভালো লাগে।
মানে অনেক বয়স্ক লোক, ওনার আমি জানি না বয়স কত, 65-70 কম হবে না। উনি অস্ট্রেলিয়া তো নাকি লেকচার দিতে আসেন মাঝে মধ্যে এজ এ ভিজিটিং লেকচারার। কিন্তু উনি যে এই যে দেখেন যে আমার চ্যানেল, এটা শুনলে আমার ভালো লাগে। এবং উনি খুব সুন্দর ইংরেজি লিখেন, আমাকে অনেক প্রায় একদম প্রতিদিন সকালে উঠে দেখি উনি গুড মর্নিং দিয়ে কিছু একটা লিখে পাঠান মেসেঞ্জারে। প্রতিদিন ওনার একটা মেসেজ থাকে। হয়তো আমি অনেক সময় এক সপ্তাহ পরে দেখি, কারণ আমার আসলে অনেক মেসেজই আছে আর আমি মোবাইলে মেসেঞ্জার ব্যবহার করি না। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আসলে সিস্টেমটা যদি আমরা ঠিক করি, এবং যারা এই যে কিন্ডারগার্টেনের কথা বলছেন, এই শিশুরাও কিন্তু আমার চ্যানেল ফলো করতে পারে। বিশেষ করে আমি বলবো, আমি তাদেরকে বলবো সিডনি ইংলিশ না করে arif.com আগে করার জন্য, কারণ সিডনি ইংলিশ স্কুলটা আসলে একটু মেচিউর লোকদের জন্য আমি বলবো। আর arif.comটা মানে ফর অল লেভেলস, যে কোনো একদম ইয়ার 1 থেকে শুরু করতে পারবে। ওই যে বলছিলাম প্লে লিস্টে যাওয়ার পর দৈনন্দিন জীবন ইংরেজি ভাষা বা ইংলিশ ফর ডেইলি লাইফের পর্বগুলো যদি দেখা হয়ে যায়, তারপরে আমি আরো প্রোগ্রাম চালু করেছি, যেমন প্রিপোজিশনের উপর, তারপর কমন ভোকাবুলারি ইন প্র্যাকটিস, মানে ভোকাবুলারির উপর আমি পড়বো, তারপর বিভিন্ন প্রিপোজিশনের উপর, হয়তো প্রিপোজিশন আমি প্রায় 30টার মতো আলোচনা করেছি। কোনো পর্বে একটা, কোনো পর্বে 2টা 3টা। মিস্টেক হয়তো আমাদের, মানে এগুলো অনেক অনেক ভুল, হ্যাঁ অনেক ভুল হয়তো, এগুলো আমি বিস্তারিত ভাবে পর্বে আলোচনা করেছি। তারপরে যে মোডাল ভার্ব আছে, যে ক্যান, কুড, শুড, মাইট, হ্যাভ টু, হ্যাজ টু, এগুলোর মধ্যে আমাদের অনেক সমস্যা আছে, এগুলো আমি একদম, আর আমি কিন্তু বাংলাদেশি কনসেপ্টে পড়াই না, কারণ আমাদের দেশের অনেক মানে অনেক কিছু আছে বইতে, অনেক শব্দ আছে লিখে রাখা হয়েছে, যে আন্ডারস্ট্যান্ডিং, ফিলিং, তারপরে সিইং, মানে এগুলো বলা যাবে না, মানে এগুলো ভার্বের সাথে আইএনজি যোগ করা যাবে না। কিন্তু বাস্তবে দেখা যায় যে মানে সব ইংলিশেই কিন্তু এগুলো কিন্তু প্রতিনিয়ত ব্যবহৃত হয়। আমরা সবসময় বলি তার আন্ডারস্ট্যান্ডিং ভালো না, তার মানে আন্ডারস্ট্যান্ডের সাথে যদি আইএনজি যুক্ত না হয়, তাহলে আন্ডারস্ট্যান্ডিং ভালো না কথাটা আসলো কিভাবে? তো ফিলিং ফিলিং বলি না আমরা সবসময়, যে আই এম ফিলিং ব্যাড। তো এখন কোনো এক কালে হয়তো আই ফিল ব্যাড শুধু বলতো, কিন্তু এখন কিন্তু আই এম ফিলিং ব্যাড বলা হয়। তো এখন এই যে জিনিসগুলো আমি কিন্তু মানে এই দেশের মানে ওয়েস্টার্ন কনসেপ্টে আমি পড়াই, মানে নেটিভ স্পিকাররা যেভাবে বলে, যে ধরনের টার্ম ইউজ করে, এগুলো আমি তুলে ধরার চেষ্টা করি, মানে আমার সাধ্য মতো। তো সেই জন্য এগুলো তাদের খুবই কাজে লাগবে আইএলস এর জন্য, টোফেলের জন্য, আমি সবকিছু তো আমি বলবো যে যারা দেখছেন সালমান ভাইকে ফলো করেন, তাদের সময় হলে আমার চ্যানেলে যাবেন, arif.com যাবেন, আপনারা একটু ম্যাচিউরড হলে সিডনি ইংলিশ স্কুলও যাবেন। ভালো লাগলে চ্যানেলের পাশে থাকবেন অবশ্যই, সাবস্ক্রাইব করবেন চ্যানেলগুলো, এবং রিং বেলও প্রেস করবেন যাতে সবসময় আপডেট পান, এবং শেয়ার করবেন, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ছড়িয়ে দেওয়া ভালো জিনিসগুলো, সব জায়গায় ছড়িয়ে দেওয়া, এবং যাতে সবাই মানে উপকৃত হয়, বিনা পয়সা ইংরেজি উপকৃত হয়। তাই না? এটা এখন কোচিং সেন্টারে গিয়ে পয়সা খরচ করবেন, এখানে আপনারা ভালো ইয়ে পাচ্ছেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে অনেক সময় হয়ে, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। তো অনেক রাত, আমাদের এখানে রাত 2টার উপরে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। এটা সমস্যা নেই, আমি সমস্যা এবং আশা করি আমাদের যারা দর্শকরা এটা এখন থেকে অনেকে পড়ে দেখেন, তো সবাই এটা থেকে উপকৃত হবে ইনশাআল্লাহ। তো জাযাকাল্লাহ খায়ের, আর ভালো থেকো, যোগাযোগ হবে ইনশাআল্লাহ। সমস্যা নেই। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারে, আমি রাত্র হয়েছে, আই ডোন্ট মাইন্ড, দ্যাটস ওকে। কোশ্চেন আর নেই, আমি কোশ্চেনগুলো দেখেছি, আর কোশ্চেন নাই। তো থাকলে আমি তো করতাম, কোশ্চেনগুলি শেষ হয়ে গেছে। তো এখন তো আর যদি কোশ্চেন আরো থাকে, ওখানে তোমার চ্যানেলে গিয়েও কোশ্চেন করতে পারবে। আমি শুধু আরেকটা জিনিস অ্যাড করব, এটা কি তোমাকে কোশ্চেন করেছে না আমাকে করেছে? which batch of আলিগড় ইউনিভার্সিটি? আমি তো 93 তে অনার্স, আর 95 এ মাস্টার্স। আমাদের 2 বছর, 3 বছর অনার্স, 2 বছর মাস্টার্স। তোমারটা বলতে পারো। 96 এ। তো এখন আমি আরেকটা জিনিস বলি, যে আমাদের দেশের শিক্ষার্থীদের, এটা আমি শেষ আমার মানে আমি জাস্ট অ্যাড করতে চাচ্ছি, যে আমাদের দেশের শিক্ষার্থীদের একটা বড় সমস্যা হচ্ছে যে আমাদের কনফিডেন্সের অভাব। তো একটা জিনিস মনে রাখতে হবে, যে আমরা যারা লার্নার, যারা শিখি ইংরেজি, চিন্তা করতে হবে যে যারা ইংরেজি শিখে সবাই কিন্তু লার্নার, সব দেশীয়রাই লার্নার। তো এখন এই যে কয়েকটা দেশ আছে, যে ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মাল্টা, আয়ারল্যান্ড এবং সাউথ আফ্রিকার মানে একটা বিশাল অংশ, এগুলোই আমি বিশ্বাস করি সালমান ভাই, ইফ আই এম নট রং, এগুলো দে আর দ্য ইংলিশ স্পিকিং কান্ট্রিজ, রাইট? এই সবগুলো ইনার সার্কেলে পড়ে। হ্যাঁ, এর বাহিরে যে সিঙ্গাপুর, এরাও বলে মোটামুটি, তারপরে এদের অন্যান্য ভাষা আছে। তো এখন আমি বলছি, এর বাহিরে যারা ইংরেজি বলে, কারোরই কিন্তু ইংরেজি মাতৃভাষা নয়। তো এখন মূল বিষয় হচ্ছে যে তারা যদি বলতে পারে ফ্লুয়েন্টলি,
আমি যদি বলতে পারি, সালমান ভাই যদি বলতে পারে, আরো লক্ষ লক্ষ কোটি কোটি লোক বিভিন্ন দেশেও যদি বলতে পারে, আপনার মধ্যে চিন্তা করতে কোটি লোক, আমি বলি আমিও পারবো, কোটি লোক বলতে পারে, আমিও পারবো। হ্যাঁ, অন্যকে থেকে হিংসা না করে, অন্যকে থেকে হিংসা না করে মোটিভেটেড হতে হবে। আমাদের কালচার আরেক বড় সমস্যা হচ্ছে, একজন ভালো করলে, ভালো খাইলে, ভালো চললে, ভালো বউ পাইলে, জামাই পাইলে হিংসা শুরু করি। এগুলা না করে আমাকে মোটিভেটেড, আমি সবসময় একটা কথা বলি যে কোন মেয়ে যদি মানে সুন্দরী মেয়ে যদি বিশ্রী জামাই নিয়ে ঘুরে, বা সুন্দর জামাই যদি বিশ্রী মেয়ে নিয়ে ঘুরে, আমি বলি যে তারা যদি এদেরকে নিয়ে হ্যাপি হয়, হোয়াট বদার্স ইউ? তুমি চিন্তা করবা যে আমি কি, আমাকে কে লাইক করে, এটা আমি চিন্তা করবো। তো এখন কেউ যদি ভালো ইংরেজি বলে, এখানে হিংসা না করে, ডোন্ট গ্রাজ এগেইনস্ট ইট, জাস্ট থিঙ্ক, গেট মোটিভেটেড। চিন্তা করবেন যে সে পারলে আমিও পারবো, তার থেকে অনুপ্রেরণাটা নিতে হবে। ইন্সপিরেশন হ্যাজ টু বি গেইন ফ্রম দেয়ার, হ্যাজ টু বি বরোড ফ্রম দেয়ার। এগুলো আমরা করি না। এখানে হলো আমাদের বড় সমস্যা। আমাদের দেশের এক শ্রেণীর শিক্ষকও আছেন, এক শ্রেণীর রাজনীতিবিদও আছেন, তারাও মানুষকে হিংসা শিখায়। তো তাদেরকে এগুলো পরিহার করতে হবে, তাদের কাছ থেকে শিখবে মানুষ। কিন্তু পিপল নিড টু লার্ন ফ্রম দিস পিপল। এখন তারাই যদি রং থিং গুলো করেন, তাহলে কিন্তু মানে হু পিপল উইল লার্ন ফ্রম, ঠিক না? কাদের কাছ থেকে শিখবে? তো আনফরচুনেটলি মানে বাংলাদেশে দেখা যায় যে অনেক কিছু আনফরচুনেটলি জিরো। আমাদের দেশের কিন্তু অনেক সুনাম আছে, অনেক ভালো কিছু কিন্তু আমরা করতে পারি, সত্যি কথা যেটা আমি প্রাউড ফিল করতে চাই। কিন্তু আমাদের এই কিছু এই মানে কিছু কুটনামি, যেটা যে ব্যাক বাইটিং জাতীয় জিনিসগুলো, এগুলোর কারণে আমরা উই আর ভেরি বিহাইন্ড। উই হ্যাভ টু ইমপ্রুভ দ্যাট মেন্টালি উই হ্যাভ টু গ্রো, এবং এগুলো চিন্তা করতে হবে। তো এই আর কি আমি এই জিনিসটা অ্যাড করতে চাচ্ছি, যে আস্থা হারাবেন না। চিন্তা করবেন যে if he or she can do, I can do. Nothing is impossible. It might take a little bit longer time for me to achieve it. Okay, আমি যেটা বলতে চাচ্ছি, হয়তো অনেকে সরি বুঝবেন না, যে সে যদি করতে পারে আমিও করতে পারবো। হয়তো আমার জন্য একটু সময় বেশি লাগবে, বাট আমি এটা অর্জন করতে পারবো। এভাবে চিন্তা করবেন, তাহলে আপনার মধ্যে একটা অন্যরকম শক্তি, সাহস আসবে। তো এইটাই আমার এইটাই ফাইনাল স্পিচ, বক্তব্য। তো আবার বলছি যে আশা করছি আপনারা আমার চ্যানেলে গেলে, এই দুইটা চ্যানেলে গেলে আপনাদের মধ্যে আস্থা ফিরে আসবে, এবং আপনারা দেখবেন যখন কমেন্ট গুলা পড়বেন মানুষের, তখন দেখবেন, কারণ আমার এই দুইটা চ্যানেলে, তিনটা চ্যানেলে কমেন্ট আছে প্রায় 50,000-এর মতো, ঠিক আছে? তো এই কমেন্ট গুলা যখন পড়বেন, পড়তে হয়তো আপনার 1 বছর লাগতে পারে সবগুলো কমেন্ট। তো এখন এই কমেন্টে দেখবেন মানুষ কত সুন্দর সুন্দর কমেন্ট লিখেছে, এবং তারা কিন্তু আপনার মতোই আরেকজন। তো তারা যদি উপকৃত হয়, আপনিও হবেন না কেন? আপনার দ্বারা আরো 10 জন হবে, 10 জন থেকে 1000 হবে, 1000 থেকে 1 লক্ষ, এটা পুরো বাংলাদেশ কিন্তু ছড়াতে পারে, এবং ভারতবর্ষে ছড়াতে পারে। তো আপনারা সবার সাথে এগুলো শেয়ার করবেন, তাহলে দেখবেন যে দোয়া যেমন পাবেন। কারণ আমি জানি যে আমার চ্যানেল ফলো করেন কয়েকজন কোরআনে হাফেজ আছেন, এবং প্রাণ খুলে দোয়া করেন, এত দোয়া করেন বলার বাহিরে। আমার খুব ভালো লাগে যে এরা পর্যন্ত, এবং তারা বলে যে আপনার মাধ্যমে আমরা যেটা শিখছি, এটা আমরা কোরআনের আলো ছড়িয়ে দিতে চাচ্ছি সারা দুনিয়াতে। কথাটা সত্য, কারণ তারা যদি এই কোরআনে হাফেজ হয়, সব হাদিস জানে, দেশে বিদেশে যায়, তাবলিগ করে, তারা যদি ইংরেজি না জানে, এগুলো কিভাবে ছড়াবে? তার মানে এটা একটা বিশাল মিডিয়া, এই মাধ্যমটা কিন্তু তাদেরকে জানতে হবে। তো যেভাবেই বলেন, ইউ নিড ইংলিশ। তবে অবশ্যই আরেকটা কথা, অনেকে বাংলাকে অবজ্ঞা করা শুরু করেন, এটা করবেন না। কেউ যদি বাংলাকে ঘৃণা করে আমার কাছে ইংরেজি শিখতে আসবেন না, কারণ আমি তাদেরকে পছন্দ করি না। কারণ আমার কাছে বাংলা ইদার অর না, বেঙ্গলি ইজ অ্যাবভ এনিথিং, তারপরে হচ্ছে অন্য ভাষা। এটা মনে রাখতে হবে। কারণ অস্ট্রেলিয়াতে অনেকে আমাকে বলেন যে তোমার জন্ম কি এখানে কিনা, তুমি কি এটাই তোমার মেইন ভাষা, এরকম সেটা। আমি বলি না, আমার ইংরেজি হলো 5ম ভাষা আমি বলি, তখন এরা হাসে। আমি বলি এর আগে আরো কয়েকটা ভাষা আছে, সেইগুলোতে আমি আরো বেশি কমফোর্টেবল, তখন তারা বিশ্বাস করে না। আমি যেটা সত্য এটাই বলি, ঠিক আছে? যাই হোক, আর বললাম না। তো এখন কথা হচ্ছে যে হিংসা করা যাবে না, নিজের প্রতি আস্থা অর্জনের রাস্তা খুঁজতে হবে। এই দুইটা জিনিস খুবই খুবই জরুরি। এই দুইটা জিনিস যতদিন আপনার মধ্যে থাকবে, যে হিংসা করব, আস্থা নাই, আস্থাহীনতায় ভুগবো, আপনি ইংরেজি না কোনো কিছুতেই ভালো করতে পারবেন না। আপনি শুধু ইংরেজি না, কিন্তু আপনাকে কম্পিউটারে ভালো হতে হবে। আপনি বাইরের দেশে আসবেন, আপনি একজন ভালো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আপনি অ্যাকাউন্টিং জানেন কিন্তু ইংরেজি জানেন না, এই দেশে চাকরি পাবেন না। কম্পিউটার জানেন না, চাকরি পাবেন না। তার মানে আপনাকে কিন্তু সবকিছুতেই ভালো হতে হবে। এখন আস্থা এটা কোনো ফ্যাক্টর না। আল্লাহর রহমতে আমি যতটুকু কম্পিউটার জানি, আমি ভেরি হ্যাপি, এবং আমি মোস্টলি আই টট মাইসেলফ, আমি নিজে শিখেছি, কারো আমি কোনো প্রতিষ্ঠানে যাইনি কম্পিউটার শিখতে। তো এটা বলার উদ্দেশ্য কিন্তু গর্ব করা না, আপনাকে মোটিভেশন দেওয়া, আপনাকে ইন্সপিরেশন করা যে আপনিও পারবেন। আমি চাই আপনিও পারেন, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো
ভবিষ্যতে এরকম আরো সময় সুযোগ হলে আবারও তোমার সাথে কথা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, ভালো থেকো, সবাইকে সালাম। অবশ্যই অবশ্যই ধন্যবাদ আমাকে for inviting me. It's my great honor and pleasure to be here. এবং আশা করছি এর মাধ্যমে যদি কিছু পায়, কারণ আমি সবসময় একটা কথা বলি যে আমি এগুলো করি কেন, যে দেশের শিক্ষা ব্যবস্থায় যদি ক্ষুদ্রতম অবদান রাখতে পারি আমি মনে করি যে আমার জীবন সফল। এটাই আমার উদ্দেশ্য, আর কিছু না। আল্লাহ তোমাকে এটার এগেইনস্টে আমার কোনো আই ডোন্ট নিড এনি মানি, পুরস্কৃত আমার করুন জাস্ট এটি আমার তৃপ্তি, দ্যাটস ইট। ইনশাআল্লাহ। আশা করি সবাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সবাই আসসালাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ আল্লাহ হাফেজ। ভালো থাকবেন। তো আপনারা তো আশা করি একটু লম্বা আলোচনা হলো, কিন্তু আশা করি আপনারা এনজয় করেছেন। তো আজকের মতো এখানে শেষ করছি, 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।